শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওয়ালাইকুম সালাম। ওকে, দেখেন আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব, নাম্বার সিস্টেম। এই অধ্যায়গুলো তুলনামূলক সহজ, অন্যান্য অধ্যায়গুলোর চেয়ে তুলনামূলক সহজ। খেয়াল করে দেখেন, নাম্বার সিস্টেমের প্রথমে আমরা শুরু করব ম্যাথ নাম্বার 29 দিয়ে। ম্যাথ নাম্বার 29। 29-এ বলা হচ্ছে যে ইফ n-1 ইজ অ্যান অড নাম্বার, হোয়াট আর দ্য টু আদার অড নাম্বার নিয়ারেস্ট টু ইট। বলতেছে যে n-1 যদি অড নাম্বার হয়, বিজোড় সংখ্যা হয়, তাহলে এর কাছাকাছি দুইটা বিজোড় সংখ্যা কি কি। অর্থাৎ এই যে n-1 এটা হচ্ছে আপনার অড নাম্বার, এটা হইতেছে অড নাম্বার। তো এই n-1 এর পাশাপাশি দুইটা অড নাম্বার কি কি হইতে পারে। n-1 এর পাশাপাশি দুইটা অড নাম্বার কি হবে। আমি যদি একটা উদাহরণ দেই আপনাকে, আমি যদি বলি যে ধরে নেন 1 হচ্ছে বিজোড় সংখ্যা, 3 হচ্ছে বিজোড় সংখ্যা, 5 হচ্ছে বিজোড় সংখ্যা। সো আপনাকে আমি শুধু বললাম যে ভাই ধরে নেন যে 3 একটা বিজোড় সংখ্যা। এখন এই 3-এর পাশাপাশি বা 3-এর কাছাকাছি দুইটা বিজোড় সংখ্যা কি কি। 3-এর কাছাকাছি দুইটা বিজোড় সংখ্যা কি কি। আপনি তখন কি বলবেন? আপনি তখন বলবেন যে ভাই 3-এর কাছাকাছি দুইটা বিজোড় সংখ্যার একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 1। তো আপনি যদি 3 থেকে 5-এ যাইতে চান তাহলে কি করবেন? আপনি তখন করবেন 3 যোগ 2 ইজ ইকুয়াল টু 5। আবার আপনি যদি এই 3 থেকে 1-এ যাইতে চান তখন আপনি কি করবেন? এই যে 3 থেকে 1 বিয়োগ করে দিবেন, তাহলে 3 থেকে 2 বিয়োগ করে দিবেন। 3 থেকে তখন আপনি কি করবেন? 2 বিয়োগ করে দিবেন। 2 বিয়োগ করে দিলে আপনি এই 1-এ পৌঁছাইতে পারবেন। সো এই বিষয়টাও ঠিক এইরকম যে n-1 যদি আমার একটা অড নাম্বার হয়, তাহলে আমি যদি এর কাছাকাছি থাকা দুইটা অড নাম্বারকে বের করতে চাই, তাহলে আমাকে একবার কি করতে হবে? এই n-1 এর সাথে একবার +2 যোগ করতে হবে। n-1 এর সাথে +2 যোগ করলে কত হবে? আপনি বলবেন যে n+1। তার মানে এইটা একটা বিজোড় সংখ্যা। আবার আরেকবার কি করতে হবে? এই n-1 এর সাথে -2 বিয়োগ করে দিতে হবে। তাহলে n-1 থেকে যদি -2 করে দেই তাহলে কত হবে? n-3 হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে n-1 হচ্ছে আমার একটা বিজোড় সংখ্যা, n-1 হচ্ছে আমার বিজোড় সংখ্যা। এর কাছাকাছি দুইটা বিজোড় সংখ্যার একটা হচ্ছে n+1 আর একটা হচ্ছে আপনার কত? এই যে n-3। দেখেন প্রশ্নের অপশন সিতে এইটা দেওয়া আছে। অপশন সিতে এটা দেওয়া আছে যে n-1 এর কাছাকাছি একটা বিজোড় সংখ্যা n-3 আর একটা বিজোড় সংখ্যা কত? n+1। তার মানে এই দুইটাই উত্তর, এই দুইটাই উত্তর, n-3 আর হচ্ছে n+1। আশা করি বোঝা গেছে। 37 নম্বরে চলে যান, ম্যাথ নাম্বার 37। দেখেন 37-এ বলা হচ্ছে যে ইফ এক্স অ্যান্ড ওয়াই আর নেগেটিভ, দেন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ অর আর অলওয়েজ ট্রু। বলতেছে যে এক্স আর ওয়াই যদি নেগেটিভ ইন্টিজার হয়। নেগেটিভ ইন্টিজার কি? ঋণাত্মক সংখ্যা। ধরেন যে এটা হচ্ছে -x আর এটা হইতেছে -y। ঠিক আছে, এই দুইটাই হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এখন বলতেছে যে 1 নাম্বার শর্তে বলা আছে যে x + y, এই দুইটা কি হবে? x + y ইজ পজিটিভ।
এক্স প্লাস ওয়াই ইজ পজিটিভ, অর্থাৎ এক্স এর সাথে যদি ওয়াইকে যোগ করে দেই তাহলে আমি পজিটিভ কোনো সংখ্যা পাবো, কিন্তু আসলে কি সেটা পজিটিভ পাবো না। কারণ এই যে দেখেন মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই যদি আমি করি, অর্থাৎ এক্স আর ওয়াই যেহেতু নেগেটিভ সংখ্যা, তাহলে মাইনাস এক্স এর সাথে মাইনাস ওয়াই যোগ করে দিলে আমরা কত পাবো? মাইনাস এক্স মাইনাস ওয়াই পাবো, মাইনাস এক্স মাইনাস ওয়াই পাবো, তাই না? তার মানে কি এটা আপনার পজিটিভ সংখ্যা হচ্ছে না, এটা নেগেটিভ সংখ্যা, তার মানে এক নাম্বার বাদ। 2 নম্বরে বলা হচ্ছে যে এক্স ওয়াই ইজ পজিটিভ, এক্স ওয়াই ইজ পজিটিভ, অর্থাৎ এখানে বলতেছে যে ভাই আমি যদি মাইনাস এক্স এর সাথে মাইনাস ওয়াইকে গুণ করে দেই তাহলে পজিটিভ পাবো। হ্যাঁ, পজিটিভ সংখ্যা পাওয়া যায়, কারণ মাইনাস এক্স এর সাথে মাইনাস ওয়াই গুণ করলে আপনি কত পাবেন? গুণফল এক্স ওয়াই পাবেন। একটা যদি উদাহরণ দেয় যে মাইনাস টুর সাথে যদি আপনি মাইনাস থ্রিকে গুণ করে দেন তাহলে এখানে কত পাবেন? 6 পাবেন না? 6 পাবেন, অর্থাৎ পজিটিভ সংখ্যা পাবেন। তার মানে এইটা আমার উত্তর হইতে পারে। 3 নাম্বার একটা শর্ত দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়াই ইজ পজিটিভ, অর্থাৎ এক্স থেকে ওয়াই বিয়োগ করলে আমরা একটা পজিটিভ সংখ্যা পাবো। এইটাও হবে না, কারণ আপনি যদি মাইনাস এক্স থেকে যদি মাইনাস ওয়াইকে বিয়োগ করে দেন তাহলে কত পাবেন? মাইনাস এক্স মাইনাস ওয়াই পাবেন, মাইনাস এক্স মাইনাস ওয়াই পাবেন। কারণ এই যে মাইনাস টু থেকে যদি মাইনাস থ্রিকে আপনি বিয়োগ করে দেন তাহলে ফলাফল কত পান? মাইনাস ফাইভ পান না? তাহলে এটা একটা নেগেটিভ সংখ্যা হয়ে গেল না? তার মানে এই 3 নাম্বার শর্ত আমার স্যাটিসফাই করতেছে না। তার মানে শুধুমাত্র একটা শর্ত আছে, যেটা হচ্ছে 2 নাম্বার শর্ত, সেটাই আমার উত্তর হবে। অর্থাৎ অপশন বিতে যে লেখা আছে এই যে টু অনলি, এটাই হচ্ছে আমার একমাত্র উত্তর। যে এই দুইটা নেগেটিভ সংখ্যা যখন আমরা গুণ করব তখন প্রোডাক্ট হিসাবে আমরা একটা পজিটিভ নাম্বার পাবো। ঠিক আছে? একশো ছাপ্পান্নতে চলে যান, 156। কোন বইয়ের সাথে মিলতেছে না? কোন বইয়ের সাথে মিলতেছে না? আমি যেই পিডিএফ দিছি পিডিএফ এর সাথে তো 100% মিলে যাচ্ছে। আমি যেই পিডিএফ দিছি পিডিএফ এর সাথে 100% মিলে যাচ্ছে, তাহলে মিলতেছে না কোনটা? 156 নম্বরও মিলতেছে, তাহলে মিলতেছে না কোনটা? পিডিএফ এর সাথে ঠিক আছে, 2020-21 যেই সংস্করণ সেটার সাথেও ঠিক আছে, তাহলে মিলতেছে না কোনটা? না মেলার তো কিছু নাই। 37 নম্বরে তো এই ম্যাথই ছিল। 156তে চলে যান, 156। আমার কাছে তো পিডিএফ আছে, আমি তো পিডিএফ দেখেই করাচ্ছি। 156তে বলতেছে, এই ম্যাথটা আসছে বাংলাদেশে। 156 নম্বর বলা হচ্ছে যে এ 3-digit নাম্বার 4A3 is added to another 3-digit number 984 to give the 4-digit number 13B7 which is divisible by 11, then A plus B is what? খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে যে এই যে 984 সাথে যদি আপনি এই 4A3 কে যোগ করে দেন তাহলে যোগফলটা কত পাবেন? এই যে 4 3 7, 9 4 13, আর এখানে একটা ডিজিট মিসিং আছে, সেটা হচ্ছে বি। তো প্রশ্নকর্তা জিজ্ঞাসা করছে যে ভাই এই যে এখানে একটা ডিজিট মিসিং এ আর এখানে একটা ডিজিট মিসিং যাকে আমরা বি দেখতেছি, এই এ প্লাস বি এই দুইটার যোগফল কত এটা একটু বের করে দেখান।
দেখেন নাম্বার সিস্টেমের ম্যাথগুলো আসলে মানে আপনার কমন সেন্সের উপর মানে বেস করে তৈরি করা, যে আপনি আসলে কিভাবে চিন্তা করতেছেন বা আপনি আপনার লজিকগুলো কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, 4 আর 3 যোগ করে আমরা 7 পাইছি, আবার 9 আর 4 এই দুইটা যোগ করে আমরা 13 পাইছি। তার মানে এখানে এই এর মানটা কত হবে? আমি যে 8-এর সাথে এ যোগ করব, যোগ করে আমি কত পাবো? এর মানটা কত হইতে পারে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, না কি হবে? এখন এখানে বিষয়টা হচ্ছে এমন যে এই এর ভ্যালুটাকে যদি আপনি 1 ছাড়া 2, 3, 4, 5 এগুলা ধরেন, এক ব্যতীত বাদ বাকি যতগুলা ডিজিট আছে এগুলা ধরেন, তাহলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। কিরকম? আপনি যদি এর মানটাকে 2 ধরেন, তাহলে 8 2 10 শূন্য, হাতে থাকতো কত? 1। এই 1 এই 4-এর সাথে জুড়ে যেত, 4 আর 1 5 হইতো, 5-এর সাথে 9 যোগ করে কত হয়ে যাইতো? এখানে 14, কিন্তু এখানে আছে কত? 13। তার মানে বোঝা যাচ্ছে এখানে এর মানটা 1-এর চেয়ে বেশি হবে না। এর সমান সমান কি হবে? একই হবে, 2 3 এগুলো হবে না, কারণ 2 হইলেই 1 এই 4-এর সাথে জুড়ে যাচ্ছে। তাহলে যদি আমি এখানে এর মানটা 3 ধরি, তাহলে 8 3 11-র 1, হাতে থাকবে 1, এই একটা 4-এর সাথে যোগ হয়ে 5 হয়ে যাবে, 5 আর 9 কত হয়ে যাওয়ার কথা? 14। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 9 আর 4 যোগ করে কত হয়েছে? 13। তার মানে এখানে এর মানটা 1-এর চেয়ে বেশি কখনোই হবে না, কখনোই হবে না। তাহলে এর মান যদি 1 হয়, তাহলে 8-এর সাথে 1 যোগ করলে এখানে আমরা কত পাবো? 9 পাবো, যেটাকে ওরা কি বলতেছে? বি বলতেছে। তাহলে আমরা পাইলাম এর মান 1 আর বির মান কত? 9। তাহলে এই এ প্লাস বি এই দুইটা যোগ করে কত পাবো? 1 যোগ 9 ইজ ইকুয়াল টু 10 পাবো। এই 10ই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে। ঠিক আছে, এই 10ই এই প্রশ্নের সঠিক উত্তর হবে। খেয়াল করেন, এখানে যদি 984 আর এখানে যদি 423 লিখতেন, তাহলে 7 8 2 10-এর শূন্য, হাত থেকে 5, 9 5 14, 1407 আসতো। 3 ধরলেও সেম অবস্থা হতো অন্য কোনো সময়, অর্থাৎ এখানে 14 আসতো। কিন্তু আমাকে বলছে 984 সাথে এই 4a3 যোগ করলে 13b7 আসা লাগবে। তো আপনি যদি এখানে এর জায়গায় জাস্ট 1 ধরেন, এর জায়গায় যদি আপনি 1 ধরেন, তাহলে আপনার এই হিসাবটা মিলে যাবে। ঠিক আছে, কারণ 8 আর 1 9 হয়ে যাবে, তখন এই যে 9 4 13 এটাও ঠিক থাকলো, 4 3 7 এটাও ঠিক থাকলো, 8 আর 1 এখানে কত হয়ে গেল? 9, অর্থাৎ 1397 হবে যোগফলটা। ঠিক আছে, তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এ প্লাস বি কত, এর মান 1, বির মান 9, এই দুটো যোগ করলে আমরা 10 পেয়ে যাব। না, পেট্রো বাংলায় করাচ্ছে আইবি এর ম্যাথ থেকে। আইবি এর বিবিএ বিএ অ্যাডমিশন টেস্টের ম্যাথ আছে, আইবিএ যেই ব্যাংকের পরীক্ষাগুলো নিছে সেগুলোর ম্যাথ আছে, আইবিএ বিভিন্ন সময়ে যেই গ্যাস কোম্পানির পরীক্ষা নিছে সেগুলোর ম্যাথ আছে, আইবিএ যে অন্যান্য অনেক পরীক্ষা নিছে, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, প্রথম শ্রেণী, সেগুলোর ম্যাথ আছে। মূল কথা বিগত ম্যাথগুলো আমরা করাচ্ছি। 500 ম্যাথ করাবো আমরা, আইবিএর 500 ম্যাথ করাবো 25 ক্লাসে। ঠিক আছে, আগারওয়ালের সাথে কোনো মিল নাই, আগারওয়ালটা জাস্ট প্র্যাকটিসের জন্য দিছি, যে আগারওয়াল থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন, আর কিছুই না। তাছাড়া আগারওয়ালের সাথে কোনো মিল নাই, একটা কোর্সের সাথে অন্য কোর্সের করানো ম্যাথ করানোর কোনো মিল নাই। 163-তে যান, 163। 163-তে বলা হচ্ছে যে দ্য নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস ইন দ্য এক্সপ্রেশন 6 পাওয়ার 10 ইন্টু 7 পাওয়ার 17 ইন্টু 11 পাওয়ার 27 ইজ ইকুয়াল টু। দেখেন, আমি আপনাকে জাস্ট কিছু শর্ট টেকনিক আমি এখানে শিখাই দিব, যেগুলো আপনার প্রশ্ন সমাধান করতে খুব কাজে লাগবে। এগুলোর গতানুগতিক নিয়ম করতে গেলে আপনি বিশাল ঝামেলায় পড়ে যাবেন, বা এত কিছু আপনি করতে পারবেন না। এখানে বলতেছে যে, কোথায় গেল, দ্য নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস ইন দ্য এক্সপ্রেশন। এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনগুলার প্রাইম ফ্যাক্টর, ঠিক আছে, বা মৌলিক উৎপাদক কয়টা? ঠিক আছে, দ্য নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস ইন দ্য এক্সপ্রেশন 6 পাওয়ার 10 ইন্টু 7 পাওয়ার 17 ইন্টু 11 পাওয়ার 27 ইজ ইকুয়াল টু। অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা দেয়া আছে, এই এক্সপ্রেশনটার মৌলিক উৎপাদক কয়টা? তো আপনাকে যখন বলবে যে প্রাইম ফ্যাক্টর কতগুলা, ঠিক আছে, প্রাইম ফ্যাক্টর কতগুলা, তখন আপনি হিসাবটা কিভাবে করবেন দেখেন।
সাত তো প্রাইম নাম্বারই, 11ও প্রাইম নাম্বার, 7 11 প্রাইম নাম্বার, এইগুলোকে ভাঙার আর কোনো চেষ্টা করার দরকার নাই। যেটা প্রাইম আছে ওইটা প্রাইমই থাকবে, যেইটা নাই ওইটাকে আমাকে প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভাঙতে হবে। যেমন 6কে আগে আমি ভাঙি, 6কে যদি দুইটা প্রাইম সংখ্যায় ভাঙি তাহলে কি হবে, 2 আর 3 হবে, কারণ 2ও প্রাইম 3ও প্রাইম, দুইটা গুণ করলে এই 2 আর 3 গুণ করলে কত পাবো, 6 পাবো। তাহলে ওপরে 10, এখানে 7 প্রাইম 11 প্রাইম, এখানে 2 এর ওপরে পাওয়ার 10, 3 এর ওপরে পাওয়ার 10, 7 এর ওপরে পাওয়ার 17, 11-র ওপরে পাওয়ার কত, 27। এখন যখনই আপনাকে বলছে যে প্রাইম ফ্যাক্টর এখানে কয়টা আছে, এখন আপনার কাজ কি জানেন, এই যে পাওয়ারগুলো দিচ্ছেন না ওপরে ওপরে পাওয়ার, এই পাওয়ারগুলোকে যোগ করে দিবেন, এই পাওয়ারগুলোকে জাস্ট যোগ করে দিবেন, এই বেসগুলোর আর কোনো কাজ নাই, এই বেজের আর কোনো কি নাই, কাজ নাই। এখন জাস্ট আপনি পাওয়ারগুলো যোগ করে যান, 10 যোগ 10 যোগ 17 যোগ 27, এই যোগফলটাই হচ্ছে আপনার প্রাইম ফ্যাক্টরের সংখ্যা। তাহলে 10 10 এ 20, 20 27 এ 47, 47 7 54, 54 10 কত, 64। তার মানে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটার প্রাইম ফ্যাক্টর কতগুলো হবে, 64টা। বোঝা গেছে? তাহলে কি বলছি, দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক, যেগুলা প্রাইম নাম্বার দেওয়া আছে ওইগুলাকে ভাঙার দরকার নাই, যেইটা প্রাইম নাম্বার না সেইটাকে আপনি প্রাইম ফ্যাক্টরে ভাঙবেন। যেমন 6 এখানে ভাঙতে পারবেন আপনি, 2 আর 3-এ ভাঙতে পারবেন। সো 2 আর 3-এর উপরে পাওয়ার কত হবে, এই যে 10 হবে। তার মানে 2 এর উপরে পাওয়ার 10 আছে, 3 এর উপরে পাওয়ার 10 আছে, 7 আর 11 তো সেম অ্যাজ ইট ইজ থেকে যাবে। তাহলে প্রাইম ফ্যাক্টর বের করার জন্য আপনার উপায়টা কি, এই যে পাওয়ার যেইগুলা দিছেন আপনি, এই পাওয়ারগুলা যোগ করে দিবেন। এই পাওয়ারগুলা যোগ করলে যে যোগফলটা পাবেন ওইটাই হচ্ছে আপনার নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস। ওকে, একশো সাতষট্টিতে চলে যান, 167। দেখেন 167তে কি বলা হচ্ছে যে 7 ইজ অ্যাডেড টু এ সার্টেন নাম্বার, একটা সংখ্যার সাথে আপনি 7কে যোগ করবেন, দ্য সাম ইজ মাল্টিপ্লাইড বাই 5, ওই যোগফলটার সাথে আপনি 5 গুণ করে দিবেন, দ্য প্রোডাক্ট ইজ ডিভাইডেড বাই 9, ওই গুণফলটাকে আপনি 9 দিয়ে ভাগ করবেন, অ্যান্ড 3 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য কোশিয়েন্ট, ভাগফল থেকে আপনি 3 বিয়োগ করে দিবেন, দাস ইফ দ্য রিমাইন্ডার লেফট ইজ 12, বিয়োগ করার পরে যদি আপনি 12 ফলাফল পান, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নাম্বার, তাহলে আপনার অরিজিনাল নাম্বারটা কত। এখানে কথা হচ্ছে যে আমার নাম্বারটা কত আমি জানি না, তো ধরেই নিচ্ছি যে আমার নাম্বারটা হচ্ছে এন। তো প্রশ্ন জিজ্ঞাসা করছে যে এই এন এর সাথে 7কে যোগ করে দাও, তো আমি এই এন এর সাথে 7 যোগ করলাম, তারপরে বলতেছে যে এই যোগফলের সাথে 5 গুণ করে দাও, করলাম, তারপরে বলতেছে যে এই গুণফলকে 9 দিয়ে ভাগ করে দাও, দিলাম, তারপরে বলতেছে যে এই ভাগফল থেকে 3 বিয়োগ করে দাও, দিলাম, তারপরে বলতেছে যে এই 3 বিয়োগ করার পরে তুমি কি ফলাফল পাবা, এই যে 12 পাবা, তাহলে এই যে লিখলাম 12। তাহলে এখন যদি আমরা এটা সলভ করি তাহলে কত পাবো, খেয়াল করে দেখেন, n প্লাস 7 ইন্টু 5 ডিভাইডেড 9 ইজ ইকুয়াল টু 12 আর 3-এ কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। তাহলে এখানে এই যে 5n প্লাস 35 ইজ ইকুয়াল টু 15 আর 9 কত হয়ে যাবে, 15 আর 9 হয়ে যাবে হচ্ছে আপনার 135। তাহলে এই যে 5n ইজ ইকুয়াল টু 135 থেকে 35 বাদ দিলে 100, তাহলে এই n ইজ ইকুয়াল টু কত, 100 ডিভাইডেড 5 ইজ ইকুয়াল টু 20। তো প্রশ্নে তো আমরা এই নাম্বারটাই খুঁজতেছিলাম, প্রশ্ন বলতেছিল যে আপনার সংখ্যাটা কত, তো আমরা ধরে নিয়েছিলাম সংখ্যাটা হচ্ছে n, এই n এর মান কত, 20। 169-এ যান, 169।
দেখেন 169 বলা হচ্ছে যে দ্য সাম অফ 4 কনজিকিউটিভ ইভেন নাম্বারস এ বি সি অ্যান্ড ডি ইজ 180। বলতেছে যে চারটা ধারাবাহিক জোড় সংখ্যার যোগফল 180। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য সেট অফ নেক্সট 4 কনজিকিউটিভ ইভেন নাম্বারস। তাহলে পরবর্তী চারটা জোড় সংখ্যার যোগফল কত হবে? পরবর্তী চারটা জোড় সংখ্যার যোগফল কত হবে? এখানে বলতেছে যে এই এ বি সি ডি এই চারটা হচ্ছে ধারাবাহিক জোড় সংখ্যা যাদের যোগফল 180। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই এর মান যদি এক্স হয়, বির মান ধরে নিচ্ছি যে এক্স প্লাস 2, সির মান ধরে নিচ্ছি যে এক্স প্লাস 4, আর ডির মান ধরে নিচ্ছি এক্স প্লাস 6। তাহলে এই চারটা সংখ্যাকে যদি যোগ করে দিই তাহলে কত পাবো? আপনি বলবেন যে 4x পাবেন, 4x প্লাস 12 ইজ ইকুয়াল টু কত বলছে? 180 পাওয়া যাবে। তাহলে এই 4x সমান সমান কত? 180 থেকে 12 বিয়োগ করলে 168 পাওয়া যায়। তাহলে x সমান সমান কত? 42 পাওয়া যায়। x সমান সমান কত পাওয়া যাবে? 42। তাহলে এই যে চারটা সংখ্যা এ বি সি ডি এগুলা কি কি? একটা হচ্ছে 42, একটা হচ্ছে 44, একটা হচ্ছে 46, আর একটা হচ্ছে আপনার কত? 48। এই হচ্ছে চারটা ধারাবাহিক জোড় সংখ্যা। আমাকে বলতেছে যে এই চারটা সংখ্যার পরবর্তী চারটা সংখ্যার যোগফল কত হবে। তাহলে এই চারটা সংখ্যার পরবর্তী চারটা জোড় সংখ্যা কি কি? একটা হচ্ছে 50, একটা হচ্ছে 52, একটা হচ্ছে 54, আর একটা হচ্ছে 56। এই চারটা সংখ্যার যোগফল কত হবে? 6 4 10 2 12 2 হাত থেকে 1, 6 5 11 5 16, 16 5 কত? 21, অর্থাৎ 212। অর্থাৎ এই চারটা সংখ্যার পরবর্তী চারটা যোগ সংখ্যা হচ্ছে এইটা, আর এই চারটা সংখ্যার যোগফল হচ্ছে আপনার এই 212। এই 212 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। একশো 76 যান। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ m and n আর ন্যাচারাল নাম্বারস such that 2 power m minus 2 power n equal to 960, what is the value of m? তাহলে m এর ভ্যালুটা কত? এখানে m এর ভ্যালুটা কত এটা হবে না n এর ভ্যালু হবে? দেখেন এখানে খুব সম্ভবত প্রশ্নটাতে একটু ভুল দেওয়া আছে, বুঝছেন? এখানে m এর ভ্যালুটা না বলে এখানে n এর ভ্যালুটা বলা উচিত ছিল। এখানে ভ্যালুটা n এর বলা উচিত ছিল। n কত নাম্বার এটা? 176। এখানে n এর ভ্যালু হবে এই যে লাস্টে জিজ্ঞাসা করে নাই যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ m। এখানে m হবে না, এখানে হবে n। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n, এটা সঠিক। n এর ভ্যালু কত এটা বের করতে হবে, ঠিক আছে? জিমেটের ম্যাথ। এখানে m নয়, একটু কারেকশন করে নেন। এখানে m এর ভ্যালু নয়, এখানে বের করতে হবে মূলত n এর ভ্যালুটা কত, n। ঠিক আছে? তো এখানে বলেই দিচ্ছে আপনাকে যে 2 পাওয়ার m মাইনাস 2 পাওয়ার n ইজ ইকুয়াল টু কত? 960। তাহলে দেখেন এখানে এই যে 2 পাওয়ার m, এই 2 পাওয়ার m এর মানটা অবশ্যই 960-এর চেয়ে বড় হবে। 2 পাওয়ার m এর মানটা 960-এর চেয়ে বড় হবে। আপনি বলতে পারেন কিভাবে? আমি যদি আপনাকে বলি যে ভাই 8 থেকে 5কে বিয়োগ করেন, 8 থেকে 5কে বিয়োগ করলে বিয়োগফল কত পাওয়া যায়? 3 পাওয়া যায়। তার মানে বিয়োগফলের চেয়ে যার থেকে বিয়োগ করছেন সেটা বড় হচ্ছে না? বিয়োগফলের চেয়ে যেই সংখ্যা থেকে বিয়োগ করছেন সেটা বড় হবে না? এখানেও তো তাই, যে 2 পাওয়ার m থেকে 2 পাওয়ার n বিয়োগ করলে বিয়োগফল 960 পাওয়া যায়। তার মানে এই যে 2 পাওয়ার m এটা থেকে বিয়োগ করে যদি 960 ফলাফল পাওয়া যায় তাহলে 2 পাওয়ার m এর মান 960-এর চেয়ে বড়। এখন খেয়াল করে দেখেন 960-এর চেয়ে বড়, 960-এর চেয়ে বড়
ইমিডিয়েট কোন সংখ্যাটা আছে, 2 বেজে কোন সংখ্যাটা আছে। আপনি বলবেন যে ভাই 2-এর ওপর পাওয়ার 9 মানেই হচ্ছে কত হয়ে যায়, 512। এগুলো আমাদের মুখস্থ আছে। 2-এর উপরে পাওয়ার 9 মানে কত, 512। তো 512 তো আপনার 960-এর চেয়ে ছোট। তার মানে যদি আমি 2-এর উপরে পাওয়ার 10 দেই তাহলে আমি কত পাবো, 1024 পাবো। অর্থাৎ এম এর মানটাকে যদি আমি 10 ধরি, এম এর মানটাকে যদি আমি 10 ধরি, তাহলে 2 পাওয়ার 10 সমান সমান কত হয়, 1024 হয়। অর্থাৎ 960-এর ইমিডিয়েট বড় কত, 1024। তাহলে এই যে 1024 মাইনাস 2 পাওয়ার n ইজ ইকুয়াল টু 960। তো আমাকে যেহেতু এন এর মান বের করতে হবে, তো 2 পাওয়ার n সমান সমান কত হবে, এই যে 1024 মাইনাস 960। তাহলে 2 পাওয়ার n এর মান কত হবে, 960 আর 24, অর্থাৎ এইদিকে 40 ওইদিকে 24, অর্থাৎ 64 হচ্ছে। তাহলে এই যে 2 পাওয়ার n সমান সমান এই 64কে 2 বেজে লেখা যায় না, 64কে অবশ্যই 2 বেজে লেখা যায়, কারণ 64 সমান সমান আমরা কত জানি, 2 পাওয়ার 6 হয়ে যায়। তাহলে 64কে যদি 2 বেজে লিখি তাহলে 2 পাওয়ার 6, বেজ বেজ যদি মিলে যায় তাহলে পাওয়ার পাওয়ার সমান হয়ে যাবে। তাহলে এখানে n সমান সমান কত হয়ে যাবে, 6 হবে না? তো প্রশ্নে তো এটাই জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n, n এর মানটা কত। তাহলে n এর মান কত বের হয়েছে আমার, এই যে 6 বের হয়েছে। এই 6 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 178 নম্বরে যান, 178। 178-এ বলা হচ্ছে যে দ্য নাম্বার অফ ডিজিটস ইন দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন মাল্টিপ্লাইড বাই 7 yields all 9। বলতেছে যে কয় অঙ্কের ক্ষুদ্র সংখ্যাকে, অর্থাৎ কত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আপনি 7 দিয়ে যদি গুণ করে দেন, হুইচ ওয়েন মাল্টিপ্লাইড বাই 7, কত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে 7 গুণ করে দিলে সবগুলা ফলাফল 9 আসবে, সবগুলা ফলাফল 9 আসবে। অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা থাকবে, এই সংখ্যাটার সাথে যদি আপনি 7কে গুণ করে দেন তাহলে গুণফল আসবে সবগুলা 9, সবগুলা 9 আসবে গুণফল। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কত, এইটা বের করার জন্য আপনাকে কি করতে হবে, এই সংখ্যাটা বের করার জন্য আপনাকে কি করতে হবে। তখন আপনি বলবেন যে এই সংখ্যাটা বের করার জন্য আমাকে এই যে কতগুলা 9কে আমি আসলে আছে এখানে, এটা তো আমি জানি না, এটা তো আমার জানা নাই। তো এই যতগুলা 9 থাকবে এই সবগুলাকে যদি আমি 7 দিয়ে ভাগ করে দেই তাহলে আমি এই সংখ্যাটা পাবো। অর্থাৎ 7 দিয়ে আমি এই 9গুলাকে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার ভাগফল 0 আসে, সরি, রিমাইন্ডার 0 আসে। তাহলে খেয়াল করে দেখেন, 7 দিয়ে যদি আমরা ভাগ করতে থাকি তাহলে 7 এটার ভিতরে 7 বার যাবে, 29, 4 7 28, হাতে থাকে 1, এই যে 9 নিয়ে আসলাম, তাহলে কত হয়, 7 2 14 হয়ে যায়। তাহলে 5, এখানে আরেকটা 9 নিলাম, 59, তাহলে 7 8 কত হয়ে যায়, 56, 56, এখানে কত হয়ে যায়, এই যে 3, আমি আরেকটা 9 এখানে নিয়ে আসলাম, 4 7 28, 5 7 35, তাহলে 5 7 কত, এই যে 35, এখানে কত পাওয়া যাবে, 4 পাওয়া যাবে। আমি আরেকটা 9 নিয়ে আসলাম, 49, তাহলে এই যে কত হয়ে যায়, 7 7 49, দেখেন রিমাইন্ডার এখন 0। অর্থাৎ ভাগশেষ আমার যতক্ষণ পর্যন্ত না 0 হবে, ভাগশেষটা আমার যতক্ষণ পর্যন্ত না 0 হবে ততক্ষণ পর্যন্ত আমি 7 দিয়ে এই অতগুলো 9কে ভাগ করতেই থাকবো। তো 7 দিয়ে এই যে 1 2 3 4 5 6, 6টা 9কে ভাগ করার পরে আমি ওই নাম্বারটা পেয়ে গেছি, যে আমার নাম্বারটা কত, এই যে 142
857। তাহলে এটা কয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা? 1 2 3 4 5 6। তার মানে এটা হচ্ছে আপনার 6 ডিজিটের একটা স্মলেস্ট নাম্বার। আপনারা চাইলে পরীক্ষা করে দেখতে পারেন যে এই 142 857 সাথে যদি আপনি 7 গুণ করে দেন তাহলে আপনি এরকম 6টা 9 পেয়ে যাবেন, 6টা 9 গুণফল হিসেবে পাবেন। তার মানে এখানে আপনার 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে যদি আমরা 7 গুণ করে দেই তাহলে আমরা এখানে এই সবগুলো গুণফলে কি পাবো? 9 পাবো। সো আপনার সংখ্যাটা হচ্ছে এইটা, আর এই সংখ্যাটা হচ্ছে আপনার 6 ডিজিটের একটা ক্ষুদ্রতম সংখ্যা। সো সঠিক উত্তর হচ্ছে 6 এখানে। একশো উননব্বইতে চলে যান, 189। দেখেন একটা মজার জিনিস শিখেন, নাম্বার সিস্টেমে অনেক মজার মজার টেকনিক আছে। এখানে বলা হচ্ছে যে দ্য ইউনিট ডিজিট অফ 13 পাওয়ার 2003। আপনাকে যদি এরকম সংখ্যা দিয়ে বলে, এইরকম এক্সপ্রেশন দিয়ে বলে যে এইটার ইউনিট ডিজিট কত হবে, তো এটা তো আপনি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবেন না। ইভেন ক্যালকুলেটারেও এটা ক্যালকুলেশন করা পসিবল না, ক্যালকুলেটারেও এটা ক্যালকুলেশন করা পসিবল না। তো এখানে সহজ ট্রিকটা হচ্ছে পাওয়ার যেইটা থাকবে, পাওয়ারে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আপনি 4 দিয়ে ভাগ করে দিবেন। সেই সংখ্যাটাকে আপনি কি করবেন? 4 দিয়ে ভাগ করে দিবেন। কথা বুঝছেন? পাওয়ার যত বড়ই থাক, যেই সংখ্যায় থাক আর যত বড়ই থাক, যদি আপনাকে ইউনিট ডিজিট বের করতে বলে আপনি এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করে দিবেন। তো 4 দিয়ে ভাগ করে দিলে কত পাওয়া যায়? 4 5 2000, ভাগশেষ থাকে কত? 3। এই যে যেইটা আপনার ভাগশেষ থাকবে, যেইটা আপনার ভাগশেষ থাকবে, এখানে ভাগশেষ কত থাকলো? 3 থাকলো। এই 3কে আপনি এই 13 এর উপরে পাওয়ার হিসেবে চিন্তা করবেন। যেহেতু আপনাকে শুধু ইউনিট ডিজিট বের করতে হবে, তার মানে আপনার চিন্তা ভাবনা হবে শুধু ইউনিট ডিজিট নিয়ে। তাহলে ইউনিট ডিজিট আছে কত? 3। তাহলে 3 এর উপরে পাওয়ার কত আছে? 3 আছে। 3 এর উপরে পাওয়ার কত? 3। তো 3 এর উপরে পাওয়ার 3 মানে হচ্ছে 3 কয়বার গুণ হবে? 3 বার। তাহলে 3 3 9, 3 নং 27। এই 27-এর শেষ ডিজিটটাই আপনার কাছে জানতে চাইছে যে ইউনিট ডিজিটটা কত। তার মানে ইউনিট ডিজিট এখানে কত হচ্ছে? 7 হচ্ছে, কারণ 3 এর উপরে পাওয়ার 3 মানে হচ্ছে 3 বার গুণ করা, আর 3 বার গুণ করলে আমরা পেয়ে যাব 27। তো ইউনিট ডিজিট কত হবে? এই যে 7 হবে। এই যে 13 এর উপরে যদি আপনার পাওয়ার 2003 থাকে আর আপনাকে বলছে যে ইউনিট ডিজিটটা কত হবে, তো এখানে ইউনিট ডিজিট হয়ে যাবে 7। 13 এর উপরে 2003 থাকলে যেই সংখ্যাটা আপনি ক্যালকুলেশন করে পাবেন তার একক স্থানীয় অঙ্ক হবে কত? 7। তার ট্রিক্স হচ্ছে এরকম যে যেই পাওয়ারটা দেয়া থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে দিবেন। যেই পাওয়ারে দেয়া থাক 4 দিয়ে ভাগ করবেন। তো এখানে 4 দিয়ে ভাগ করলে আমরা পাই কত? ভাগশেষ 3। এই 3কে এখন আমি 13 এর উপরে পাওয়ার হিসেবে কনসিডার করব। তো আমরা যেহেতু ইউনিট ডিজিট নিয়ে কাজ করব, তাহলে 3 এর উপরে পাওয়ার 3, 3 এর উপরে পাওয়ার 3 মানে হচ্ছে 3 বার গুণ হবে। 3 বার গুণ হলে 27 হয়ে যায়। আমার যেহেতু ইউনিট ডিজিটের সাথে কাজ কারবার, তাহলে এখানে ইউনিট ডিজিট কত? 7। একশো 92 জন। দেখেন 192 বলা হচ্ছে যে দ্য ডিজিট ইন দ্য ইউনিটস প্লেস অফ দ্য নাম্বার 67 পাওয়ার 25 মাইনাস 1 মাস্ট বি। দেখেন এখানে আপনাকে একটা এক্সপ্রেশন দিছে যে 67 এর উপরে পাওয়ার হচ্ছে 25 মাইনাস হচ্ছে 1। এইটা ক্যালকুলেশন করলে আপনি ইউনিট ডিজিট কত পাবেন? এইটা ক্যালকুলেশন করলে আপনার একক স্থানীয় অঙ্ক কত আসবে? ওই যে যেই বুদ্ধি শিখে দিছি সেই বুদ্ধিতেই কাজ করেন। আমরা এখানে কি করব? পাওয়ার আছে 25, 25কে 4 দিয়ে ভাগ করে দিব। 25 দিয়ে 4 দিয়ে ভাগ করে দিলে 4 6 24, ভাগশেষ থাকে কত? 1। তার মানে এই 67-র উপরে পাওয়ার 1 মাইনাস 1। যেহেতু আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ইউনিট ডিজিট নিয়ে, তো 7-এর উপরে পাওয়ার 1 মানে কত?
7-এর উপরে পাওয়ার 1 মানে হচ্ছে 7 একবার, অর্থাৎ 7 কে 7। এই 7 থেকে যদি আমি এই 1কে বিয়োগ করে দেই তাহলে ইউনিট ডিজিটটা কত পাবো? 6 পাবো। অর্থাৎ এই 67 পাওয়ার 25 মাইনাস 1 যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে যেই সংখ্যাটা পাবো তার একক স্থানে অঙ্ক কত হবে? 6 হয়ে যাবে। এই 6ই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দুইশোতে চলে যান, ম্যাথ নাম্বার 200। নম্বরে বলা হচ্ছে যে ইফ এম অ্যান্ড এন আর পজিটিভ ইন্টিজার্স, এম আর এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, দেন দ্য ডিজিট ইন দ্য ইউনিটস প্লেস অফ 5n প্লাস 6m ইজ অলওয়েজ। বলতেছে যে 5n প্লাস 6m ইজ অলওয়েজ কত হবে? বলতেছে যে এম আর এন যদি দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এইটা ক্যালকুলেশন করলে, এই যে এই এক্সপ্রেশনটাকে ক্যালকুলেশন করলে আমরা ইউনিট ডিজিট কত পাবো? ইউনিট ডিজিট কত পাবো? একটা জিনিস মাথায় রাখেন, পৃথিবীতে এই দুইটা সংখ্যায় আছে, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 6। পৃথিবীতে এই দুইটা সংখ্যায় আছে যাদের উপরে আপনি পাওয়ার যতই দেন না কেন, 5-এর উপরে যদি 10 পাওয়ারও দেন, আবার 6-এর উপরে যদি আপনি 10 পাওয়ারও দেন, তারপরেও আপনার কি হবে? এখানে যেই সংখ্যাটা পাবেন সেই সংখ্যাটার ইউনিট ডিজিট 6 হবে। ঠিক আছে? 5-এর উপরে যদি 10 পাওয়ার দেন, ধরে নেন যে 5-এর উপর পাওয়ার দিয়েছেন আপনি 12, তাহলে 5-এর উপরে 12 পাওয়ার দেওয়ার পরে এখানে যেই সংখ্যাটা পাবেন সেই সংখ্যার ইউনিট ডিজিট কত হবে? 5 হবে। আবার 6-এর উপরে পাওয়ার যদি আপনি 14 দেন বা যে কোনো সংখ্যা দেন, তাহলে এইটা ক্যালকুলেশন করার পর যে ইউনিট ডিজিটটা পাবেন সেটা কত হবে? 6 হবে। মূল কথা, 5 আর 6 এমন একটা সংখ্যা যাদের উপরে পাওয়ার আপনি যে সংখ্যা ইচ্ছা সেই সংখ্যা দিতে পারেন, কিন্তু ইউনিট ডিজিট ওই 5-এর উপরে পাওয়ার যাই দেন 5-এ আসবে, 6-এর উপরে যাই পাওয়ার দেন 6-এ আসবে। তাহলে এখানে 5-এর উপরে যদি n পাওয়ার দেন তাহলে এখানে ইউনিট ডিজিট আসবে কত? 5। আবার 6-এর উপরে যদি m পাওয়ার দেন তাহলে ইউনিট ডিজিট আসবে কত? 6। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমরা দুইটা ইউনিট ডিজিট পাই, 5 আর 6। এই দুইটা আবার যোগ করতে বলছে, তো এই দুইটা যোগ করলে আমরা পাই 11। তো এই যোগফলের ইউনিট ডিজিটটা কত হবে? 1 হবে না? 1। তার মানে এইটা ক্যালকুলেশন করলে, এই এক্সপ্রেশনটা ক্যালকুলেশন করলে যেই সংখ্যাটা পাওয়া যাবে তার ইউনিট ডিজিট হয়ে যাবে কত? 1। দুইশো 4 নম্বরে চলে যান, ম্যাথ নাম্বার 204। আরে প্রিন্ট করতে হবে না এখন, তো এই যে রোজার ছুটিতে বাড়িতে যাবেন না, বাড়িতে তো যে সব সময় তো আর মানে কাজ করবেন না বা পড়বেন না, জাস্ট এই 40টা ম্যাথ একটু খাতায় লিখে নেবেন, তাইলেই তো টাকা বেঁচে যায়। 40টা ম্যাথ লিখতে 1 ঘন্টা সময় লাগবে না। দেখেন 204-এ কি বলা হচ্ছে যে লেট এ নাম্বার অফ 3 ডিজিটস হ্যাভ ফর ইটস মিডল ডিজিট দ্য সাম অফ দ্য আদার 2 ডিজিটস, দেন ইট ইজ আ মাল্টিপল অফ। বলা হচ্ছে যে 3 ডিজিটের একটা সংখ্যা, 3 ডিজিটের একটা সংখ্যা যার মিডল ডিজিটটা হবে, যার মাঝখানের ডিজিটটা হবে একক স্থানীয় আর শতক স্থানীয় যোগফল। অর্থাৎ একক স্থানীয় আর শতক স্থানীয় এর অঙ্ক যোগ করলে আপনি দশক স্থানীয় অঙ্ক পাবেন। অর্থাৎ সংখ্যাটা হইতে পারে এইরকম যে ধরে নেন যে আপনার একক স্থানীয় অঙ্ক 2, শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, তাহলে 2 আর 3-এর যোগফল হবে হচ্ছে আপনার মাঝখানের সংখ্যাটা, অর্থাৎ দশক স্থানীয় অঙ্কটা। তো বলতেছে যে এই রকম সংখ্যাগুলো, যেমন এরকম অনেক সংখ্যা আছে, যেমন আপনি যদি এই যে এইটাকে 1 ধরেন আর দশক স্থানে
একক স্থানীয় অঙ্ককে যদি 4 ধরেন, তাহলে 4 আর 1-এর যোগফল কত? এই যে 5 হবে। আবার এরকম হইতে পারে আপনি যদি এইটাকে 7 ধরেন, এইটাকে যদি 6 ধরেন, না এটা আবার হইতে হবে, 3 অঙ্কের হইতে হবে, তাহলে হিসাব করে ধরতে হবে। যদি এইটাকে আপনি 2 ধরেন, এইটাকে যদি আপনি 6 ধরেন, তাহলে 2 আর 6-এর যোগফল কত হবে? এই যে 8 হবে। তো বলতেছে যে এই রকম যত সংখ্যা আছে যার এই একক স্থানীয় অঙ্ক আর শতক স্থানীয় অঙ্ক, এই দুইটা যোগ করলে আপনি মাঝখানের সংখ্যাটা পাবেন। তো এই রকম যেই সংখ্যাগুলো থাকবে, এই সংখ্যাগুলোকে এই সংখ্যাগুলোকে 11 মানে কোন সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে? এই সংখ্যাগুলো হচ্ছে কোন সংখ্যার মাল্টিপল? এই যে দেখেন, দেন ইট ইজ এ মাল্টিপল অফ। এই সংখ্যাগুলো কোন সংখ্যাটার মাল্টিপল হবে, কোন সংখ্যাটার গুণনীয়ক হবে? মূল কথা হচ্ছে যে এই রকম অনেক সংখ্যাই পাবেন, এই সংখ্যাগুলোকে আপনি কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন এইটা আপনাকে বের করতে হবে। তো দেখেন, আপনি অপশনের দিকে তাকালেই আপনি মূলত আনসারটা পেয়ে যাবেন ভাই। সিতে দেওয়া আছে কত? 18, ডিতে দেওয়া আছে কত? এই যে 50। তো দেখেন, 50 দিয়ে সারা জীবন চেষ্টা করলেও 253-কে ভাগ করা যায় না, বাদ। 10 দিয়ে সারা জীবন চেষ্টা করলেও 253-কে ভাগ করা যাবে না, বাদ। 18 দিয়ে সারা জীবন চেষ্টা করলেও 154-কে ভাগ করা যাবে না, বা 253-কে বা 286-কে ভাগ করা যাবে না। ঠিক আছে? তার মানে এই তিনটা অপশনই বাদ, থাকবে কত? 11। তাহলে 11 দিয়ে 253-কে ভাগ করতে পারবেন, 11 দিয়ে এটাকে ভাগ করতে পারবেন, 11 দিয়ে এটাকে ভাগ করতে পারবেন। মূল কথা শুধুমাত্র এই তিনটা সংখ্যা না, এইভাবে গঠনকৃত যতগুলো 3 ডিজিটের সংখ্যা থাকবে সবগুলা সংখ্যাকেই আপনি 11 দিয়ে ভাগ করতে পারবেন। অর্থাৎ এই সংখ্যাগুলোর একটা মাল্টিপল কত হবে? এই সংখ্যাগুলোর একটা মাল্টিপল হয়ে যাবে হচ্ছে আপনার 11। এই সংখ্যাগুলোর একটা মাল্টিপল কত হয়ে যাবে? 11 হবে। ঠিক আছে? এরকম অনেক সংখ্যায় গঠন করা যায়, যেমন 1, 3, এই যে 4, 143। আবার 1, 4, এই যে 154 হয়ে যায়। আবার ধরেন 2, 4, এই যে 264 হয়ে যাবে। আবার ধরেন যে 1, 8, এই যে 198 হয়ে যাবে। এইরকম যত সংখ্যা আছে, এরকম যত সংখ্যা আছে সবগুলোকে আপনি 11 দিয়ে ভাগ করতে পারবেন। সো এখানে এই সংখ্যাগুলোর মাল্টিপল হবে কত? 11। টেকনিকগুলো না থাকলে খুব বিশ্রী অবস্থা হবে। ঠিক আছে? এই জিনিসগুলা মানে নাম্বার সিস্টেমের ম্যাথগুলো এরকমই, আপনি দেখবেন বিভিন্ন জায়গায় এই গতানুগতিক পদ্ধতিতেই শিখায় মূলত। মানে ম্যাথের কিছু ভাগ আছে ভাই, আমরা আসলে বিষয়গুলো বুঝতে পারি না মানে হচ্ছে ম্যাথের প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা মানে ফাংশন আছে, আলাদা আলাদা ফাংশন আছে। এখন এই যে নাম্বার সিস্টেম, সাধারণত ম্যাথ শিখানোর প্রথম প্রচেষ্টাটাই হচ্ছে আপনার এই নাম্বার সিস্টেম দিয়ে। কিন্তু পুরো বিশ্বেই পুরো বিশ্বেই এই নাম্বার সিস্টেমটা পরে পড়ানো হয়। ঠিক আছে? এক্সেপ্ট বাংলাদেশের কিছু কিছু জায়গা আছে সেখানে শুরুতেই নাম্বার সিস্টেম পড়ায়। এইটা ভালো, গঠনগত দিক থেকে নাম্বার সিস্টেম আগে পড়াইতে হয়, বা নাম্বার সিস্টেমটা যদি বুঝে যায় স্টুডেন্ট, তাহলে পরবর্তীতে ক্যালকুলেশন করতে বা অন্যান্য টপিকের আন্ডারস্ট্যান্ডিং আপনার ভালো হয়। কিন্তু কথা হচ্ছে যে আমাদের দেশে বা আমাদের চিন্তা ভাবনা যেহেতু গণিতে পণ্ডিত হওয়া না, বা আমাদের এখানকার ছেলেপেলেরা আসলে গণিতটা শিখতে চায় না, এই কারণে নাম্বার সিস্টেম যদি আমরা আগে শুরু করি, দেখবেন যে নাম্বার সিস্টেমের ক্লাস যদি আমি 3টা দেই, 3টা ক্লাস পরে ছেলেপেলেকে খুঁজে পাওয়া যাবে না। কারণ এই নাম্বার সিস্টেমের এই আলোচনাগুলো বা এই জিনিসগুলা কোত্থেকে আসছে, যেমন 11 দিয়ে কেন ভাগ যাবে, আপনি যদি এগুলো ড্রাইভেশন দেখতে চান। যেমন ওই যে কিছুক্ষণ আগে বললাম যে ইউনিট ডিজিট বের করার সময় 4 দিয়ে ভাগ করা লাগবে পাওয়ারকে। তো যদি আপনি এটা দেখতে চান যে 4 দিয়ে কেন ভাগ করব, কেন 5 দিয়ে নয়, 5 দিয়ে কেন নয়, 4 দিয়ে কেন আমাকে ভাগ করা লাগবে, আর ভাগ শেষকেই কেন আমি পাওয়ার হিসেবে ধরে নিব, এই জিনিসগুলো এখন যদি আমি শিখাইতে যাই, তাহলে এই যে এখন ক্লাস করতেছেন 7 জন, তখন কেউ ক্লাস করবেন না। অর্ধেক পোলাপান 3টা ক্লাস পরে আর ক্লাস করবে না, এবং আমাকে যে গালাগালি করবে যে হুদাই টাকা দিয়ে ভর্তি হয়েছি, বেটা কিছু শিখায় না, কি সব আলোচনা করে যেগুলা কোনো কাজের না, হুদাই। ঠিক আছে? এই জন্যে আমরা করি কি, এগুলো স্কিপ করে যাই, দরকার নাই, জাস্ট টেকনিক শেখেন আর টেকনিকগুলো একটু মনে রাখেন, তাইলেই হবে। আর কিছুই করার দরকার নাই, কারণ এখানে নাম্বার সিস্টেমে আপনার এমন কোনো প্রশ্ন দিবে না যেটা আপনার পরীক্ষায় ওই ড্রাইভেশন লাগবে। এই জন্য বলি যে শুধু টেকনিক কিছু শিখে নেন। এখন কথা হচ্ছে যে এই নাম্বার সিস্টেমের একটা ফাংশন হচ্ছে এরকম যে এই যে সংখ্যাগুলো নিয়ে,
কাজ করা বা সংখ্যার সম্বন্ধে আপনার একটা মানে ব্যাপক একটা ধারণা তৈরি হওয়া, বিশেষ করে 3 ডিজিটের সংখ্যা পর্যন্ত, 3 ডিজিটের সংখ্যা পর্যন্ত যাতে আপনি ক্যালকুলেশন করতে কোথাও বাধাপ্রাপ্ত না হন। এবং নাম্বার সিস্টেমে এই মানে এমন ম্যাথগুলো দেয় বা এমন এমন সংখ্যা নিয়ে কাজ করে যেটা আপনি পরবর্তীতে প্রত্যেকটা অধ্যায়ে ওই সংখ্যাগুলোই পাবেন, ওই সংখ্যাগুলোই পাবেন, ওই ডিজিটগুলোই পাবেন, যেগুলো আপনার পরবর্তী অধ্যায়ের ক্যালকুলেশনগুলো করতে খুব ইজি করে দেয়। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এটা। কিন্তু আমাদের দেশে তো এগুলা ভাই খাবে না পোলাপান, এই জন্য আমরাও আর শিখাই না, আমরাও আর ইয়ে করি না, জাস্ট টেকনিক শেখেন। আর এইটা থেকে এমন কোনো ম্যাথই আসে না বাংলাদেশে যে যেগুলোর জন্য আপনাকে এটা শিখতে হবে। যেমন এক রিমাইন্ডার থিওরেম, আমরা নেক্সট ক্লাসে একটা রিমাইন্ডার থিওরেমের ম্যাথ সলভ করব। এই রিমাইন্ডার থিওরেমের অনেকগুলো থিওরেম আছে, অনেকগুলো থিওরেম আছে। তা এখন আমি যদি সবগুলা নয়, যদি আমি ধরেন যে 5টা বা 6টা থিওরেমও যদি শিখাইতে যাই, পোলাপান ওই ক্লাস করার পর আমাকে তো গালাগালি করবেই, উল্টা আমার কাছ থেকে টাকাও ফেরত নিতে পারে যে কি শিখান আপনি এগুলা, এগুলা জীবনে পরীক্ষায় আসে। এই জন্য আমরা শিখাই না, এই জন্য রিমাইন্ডার থিওরেম আমরা একটু টেকনিক ওয়াইজ শিখাই, যে যাতে পোলাপান ওটা বুঝতেই না পারে যে এটা আমি তাদেরকে শিখাই দিচ্ছি। কারণ আমাদের এই দিকের ছেলেবেলে বা আমাদের এই কন্টিনেন্টের ছেলেবেলে শুধুমাত্র টেকনিক নিয়েই পড়াশোনা বেশি করে। কারণ আমাদের পড়াশোনার সিস্টেম বা চাকরি পড়ার সিস্টেমই হচ্ছে পুরো টেকনিক বেসড। ঠিক আছে, এই হচ্ছে মূল কাহিনী। 211 নাম্বার আসেন, 211। হ্যাঁ, 211তে বলা হচ্ছে যে এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 11 if the difference between the sum of the digits in odd and even places respectively is। বলতেছে আমরা 211টা পরে করি, কারণ 211-র প্রশ্নটা আপনি এমনিতেই সলভ করতে পারবেন যদি আপনি 217টা করেন। সো আগে আমরা 217 তো যাই, 217টা ক্লিয়ার করলেই 211 অটো হয়ে যাবে। তার প্রমাণ আমি দিচ্ছি। 217 দেখেন আগে। 217তে বলা হচ্ছে যে ইফ 78 star 3945 is divisible by 11 where star is a digit then star is equal to কত। দেখেন আপনাকে এখানে একটা সংখ্যা দিছে 78, এখানে একটা ডিজিট ছিল যেটা করা স্টার বলতেছে, তারপরে বলতেছে কত 39 45। বলতেছে যে এই সংখ্যাটা, এই যে এই সংখ্যাটা হচ্ছে 11 দ্বারা ভাগ করা যাবে, 11 এর ডিভিজিবল এই সংখ্যাটা। তো বলতেছে যে তাহলে এই স্টার চিহ্নিত জায়গায় কোন ডিজিটটা বসবে, স্টার চিহ্নিত জায়গায় কোন ডিজিটটা বসবে। তাহলে এখানে এই সংখ্যাটা যে 11 দিয়ে ভাগ করা যাবে, এইটা তো প্রশ্নে বলেই দিছে যে এই পুরো সংখ্যাটাই হচ্ছে আপনার 11 ডিভিজিবল। তো 11 ডিভিজিবিলিটি রুলটা কি? 11 দিয়ে একটা সংখ্যাকে আপনি কিভাবে খুব সহজেই ভাগ করতে পারবেন তার একটা উপায় আছে, তার একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা কি? আপনি একটা সংখ্যা নেবেন, যেমন এই যে 5, প্রথম আপনি 5 নিলেন, তারপরে একটা সংখ্যা ছেড়ে আরেকটা সংখ্যা নেবেন, এই যে 9, তারপরে এই সংখ্যাটা ছেড়ে এই সংখ্যাটা নেবেন, এই যে স্টার, তারপরে এই সংখ্যা ছেড়ে এই সংখ্যা নেবেন 7। তাহলে এই তিনটা যোগ করলে কত হবে? 9 5 14, 14 7 21, 21 হবে। স্টারকে আপাতত বাদ দিয়ে রাখেন, যেহেতু স্টার ভ্যালু কত এটা আমরা জানি না। তারপরে যেইগুলা বাদ দিয়ে রাখছিলেন, এই যে 8, এগুলা যোগ করেন। তারপরে হচ্ছে আপনার এই যে 3, এইটা যোগ করেন। তারপরে বাদ দিয়ে রাখছিলেন হচ্ছে এই যে 4, এটা যোগ করেন। তাহলে 8 3 11, 4 কত 15। এখন খেয়াল করেন, আপনি এই যে একটা সংখ্যা করে নিছেন, আবার একটা সংখ্যা করে বাদ দিয়ে এরকম দুইটা ইয়ে করছেন না। মূল কথা, আপনি এই সংখ্যাগুলো কিভাবে পিক করবেন? প্রথমে জোড় স্থানীয় অর্থাৎ জোড় জায়গায় যেগুলো আছে সেগুলোকে একসাথে যোগ করবেন, আবার বিজোড় অবস্থানে যেগুলো আছে সেইগুলোকে একসাথে যোগ করবেন। তো দেখেন এখানে বিজোড় অবস্থানে ছিল কে? এই যে 7 ছিল, এই যে যোগ করে দিছি। স্টার ছিল বিজোড় অবস্থানে, যোগ করে দিছি। 9 ছিল বিজোড় অবস্থানে, যোগ করে দিছি। তারপরে 5 ছিল বিজোড় অবস্থানে, যোগ করে দিছি। তারপরে জোড় অবস্থানে কে কে ছিল? 8 ছিল, এই যে যোগ করে দিছি। 3 ছিল, যোগ করে দিছি। 4 ছিল, যোগ করে দিছি। মূল কথা, জোড় স্থানে
জোড় স্থানে যেই ডিজিটগুলো থাকবে সেগুলো যোগ করবেন, আবার বিজোড় স্থানে যে ডিজিটগুলো থাকবে সেগুলো যোগ করবেন। যোগ করার পরে এই যে যোগফল পাইছি 21, এই যে যোগফল পাইছি 15, এই দুইটাকে বিয়োগ করে দিবেন। এই দুইটাকে কি করবেন? বিয়োগ করবেন। এই দুইটাকে বিয়োগ করার পরে আমরা এখানে সংখ্যাটা কত পাচ্ছি? 6 পাচ্ছি। 6 পাচ্ছি। তো বিষয়টা হবে এইরকম যে এই দুইটা সংখ্যাকে, এই যে দুইটা সংখ্যা যোগফল যেটা বের হয়েছে, এই দুইটা যোগফল বিয়োগ করার পরে যদি বিয়োগফলটা, এই দুইটা যোগফল বিয়োগ করার পরে, এই দুইটা যোগফল এইভাবে বিয়োগ করার পরে যদি বিয়োগফলটা আপনার 11 হয় অথবা 0 হয়, তাহলে বুঝবেন যে এই পুরো সংখ্যাটাকেই 11 দ্বারা ভাগ করা সম্ভব। আই রিপিট, জোড় স্থানের ডিজিটগুলো যোগ করে যেই যোগফলটা পাওয়া যাবে, আর বিজোড় স্থানের ডিজিটগুলো যোগ করে যেই যোগফলটা পাওয়া যাবে, এই দুইটা যোগফল বিয়োগ করার পরে যেই বিয়োগফলটা পাবেন, সেই বিয়োগফলটা যদি 11 হয় অথবা 0 হয়, তাহলে বুঝবেন যে ওই পুরো সংখ্যাটাকেই আপনি 11 দিয়ে ভাগ করতে পারবেন। সো আমাদের এই প্রশ্নে দেখা যাচ্ছে যে এই দুইটা যোগফল বিয়োগ করার পরে আমার বিয়োগফল কত আসতেছে? 6 আসতেছে। 6। এবং প্রশ্নে যেহেতু আমাকে বলেই দিছে যে এই পুরো সংখ্যাটাকে আমি 11 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এই পুরো সংখ্যাটাকে যদি আমি 11 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এখানে যে একটা ডিজিট আমার মিসিং ছিল সেইটা হচ্ছে আমার স্টার। তাহলে এই স্টারের মানটা কত হবে? আপনি বলবেন যে যেহেতু এই স্টারের মানটা আপনি জানেন না, তাহলে এই স্টারের মানটা কত হবে? কারণ এই দুইটার বিয়োগফল হয় কত হওয়া লাগবে? 11 হওয়া লাগবে অথবা 0 হওয়া লাগবে। তো 6-এর সাথে স্টার যোগ করে এখানে 0 হওয়ার পসিবিলিটি একদমই নাই। তো 6-এর সাথে কত যোগ করলে আপনি 11 পাবেন? আপনি বলবেন যে ভাই 6-এর সাথে যদি 5কে যোগ করা যায় তাহলে আপনি এখানে 11 পাবেন। 11 পাবেন। তার মানে এই যে স্টার চিহ্নিত যেই ভ্যালুটা, সেইটা আপনার কত হবে? 5 হয়ে যাবে। স্টার চিহ্নিত ভ্যালুটা কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। আমি আপনাকে প্রুফ দিচ্ছি। এই যে 7, 8, 5, 3, 9, 4, 5, তাহলে খেয়াল করেন, এই যে 7, এই যে 5, এই যে 9 আর এই যে 5, এইগুলো যদি যোগ করি তাহলে 7, 5, 9, 5, তাহলে 9 5 14, 14 5 19, 19 সাথে কত হয়ে যাবে? 26। আবার এই যে 8, এই যে 3, এই যে 4 যদি যোগ করে দেই, 8 3 11, 11 4 কত হয়ে যাবে? 15। তাহলে এই যোগফল আর এই যোগফল যদি আমি বিয়োগ করে দেই, তাহলে এখানে আমি কত পাচ্ছি? বিয়োগফল 11 পাচ্ছি না? তো এই বিয়োগফল 11কে তো আমি 11 দিয়ে ভাগ করতে পারি। তো যেহেতু আমি এই বিয়োগফলকে 11 দিয়ে ভাগ করতে পারতেছি, তার মানে এই যে পুরো সংখ্যাটাই আমার কি হবে? 11 দ্বারা ডিভিজিবল হবে। তো আমার তো এই সংখ্যাটা দেয়া ছিল না, এই 5-এর জায়গায় স্টার ছিল। এই কারণে এখানে 6-এর সাথে আপনি কত যোগ করবেন? অর্থাৎ এখানে ফলাফল মূলত হওয়ার কথা ছিল 11, কিন্তু বিয়োগফল হয়েছে কত? 6। তার মানে 5 শর্ট ছিল। এই 5 শর্ট হওয়ার কারণ হচ্ছে আমরা স্টারের ভ্যালু জানতাম না। তো যেহেতু আমরা জানি যে এখানে বিয়োগফল হয় 11 হবে, না হয় 0 হবে, তো যেহেতু এখানে 0 হওয়ার পসিবিলিটি একদমই নাই, তার মানে বিয়োগফল কত হয়ে যাবে? 11 হবে। তো 11 হওয়ার জন্য আমাকে কি করা লাগবে? এই 6-এর সাথে 5 যোগ করে দেওয়া লাগবে। তার মানে এই স্টারের ভ্যালুটা আমার কত হয়ে যাবে? 5 হবে। বোঝা গেছে ভাই? বুঝতে পারছেন বিষয়টা? এটাই হচ্ছে মূলত 11 ডিভিজিবিলিটি রুল, যে একটা সংখ্যাকে আপনি 11 দিয়ে ভাগ করতে পারবেন কি পারবেন না, এইটা বোঝার একমাত্র উপায় হচ্ছে এইটা। তো এটা গেল 217। এখন আসেন 211 স্কিপ করে আসছিলাম। 211 আপনি এখন অটো উত্তর দিতে পারবেন। 211 এখন আপনি অটো উত্তর দিতে পারবেন। দেখেন 211তে বলতেছে যে এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 11 ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ দ্য ডিজিটস ইন অড অ্যান্ড ইভেন প্লেসেস রেসপেক্টিভলি। বলতেছে যে একটা সংখ্যা 11 দ্বারা ভাগ করা যায়, বা একটা সংখ্যা যে 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় যদি তাদের জোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল আর বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফলের পার্থক্য কত হওয়া লাগবে। ঠিক আছে? একটা সংখ্যা যে 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য, একটা সংখ্যা যে 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এইটার জন্য কি বোঝার দরকার আছে? যে ওই সংখ্যাটার জোড় স্থানের অঙ্কগুলোর যোগফল আর বিজোড় স্থানের অঙ্কগুলোর যোগফলের পার্থক্য,
অর্থাৎ এইটার সাম আর এইটার সাম, এই দুইটার পার্থক্য কত হওয়া লাগবে? কিছুক্ষণ আগেই বলছি যে এই দুইটার পার্থক্য বা এই দুইটা যোগফলের বিয়োগফল কত হওয়া লাগবে? হয় 0 হওয়া লাগবে অথবা 11 হওয়া লাগবে, হয় 0 হওয়া লাগবে অথবা 11 হওয়া লাগবে। তো প্রশ্ন তো এটাই জিজ্ঞাসা করছে যে এই দুইটা যোগফলের বিয়োগফলের পার্থক্য কত হওয়া লাগবে। ওই যে দেখেন অপশন ডিতে বলা আছে 0 অর এ মাল্টিপল অর 11, 0 অর এ মাল্টিপল অফ 11, হয় 0 হবে অথবা 11-র কোনো মাল্টিপল হবে বা 11 হবে ধরে নেন, বা 11 দিয়ে আপনি ভাগ করতে পারবেন। ঠিক আছে, তাহলে দেখেন এই দুইটা যোগফলের বিয়োগফল কত হওয়া লাগবে? হয় 0 হওয়া লাগবে, না হলে 11 হওয়া লাগবে। তো 211-র আনসার আপনি তখনই করতে পারবেন যখন আপনি 11-র ডিভিজিবিলিটি রুলটা আপনার জানা থাকবে। ঠিক আছে, সে উত্তর হচ্ছে 211-র অপশন ডি। এই যে গত ক্লাসে, সরি ওইটা হচ্ছে কম্বাইন্ড ব্যাচে এলসিএম এইচসিএফ এর অঙ্ক করার সময় বলছিলাম যে ডিভিজিবিলিটি রুলগুলা আপনারা ইউটিউব থেকে শিখে নেবেন। 5, 7, 8, 10 মিনিটের ভিডিও, একবার আধা ঘন্টার সময় দিয়ে যদি একটু নোট করে নেন তাহলে খুব ইজি হয়ে যাবে আপনাদের জন্য। আসেন পরের ম্যাথে চলে যাই আমরা। এখানে পরের ম্যাথে হচ্ছে আপনার 218 নাম্বার। 218তে বলা হচ্ছে যে ইফ এম অ্যান্ড এন আর ইন্টিজার্স ডিভিজিবল বাই 5, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট নেসেসারিলি ট্রু। বলতেছে যে এম আর এন যদি পূর্ণ সংখ্যা হয় এবং এদেরকে যদি আপনি 5 দিয়ে ভাগ করতে পারেন তাহলে নিচের কোনটা সত্যি নয়। ঠিক আছে, তাহলে দেখেন এখানে অপশন এতে বলা আছে যে m প্লাস n ইজ ডিভিজিবল বাই 10, is divisible by 10. অপশন বিতে বলা আছে m minus n is divisible by 5. অপশন সিতে বলা আছে যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইজ ডিভিজিবল বাই কত? 25. অপশন ডিতে বলা আছে নান। আপনি এম আর এন এর যে কোনো ভ্যালু ধরে নেন যেটা 5-এর ডিভিজিবল। আপনারা বলেন তো কোন সংখ্যা ধরে নিব? এম আর এন এর একটা মান ধরতে হবে, এন এর চেয়ে এমটা বড় হবে, কারণ এখানে দেখতেই পাচ্ছেন যে এন এর আগে এম আছে। ঠিক আছে, এম আর এন কত ভ্যালু ধরবো যেটাকে আপনি 5 দিয়ে ভাগ করতে পারেন? বলেন, আপনারাই সংখ্যা দেন, আপনারাই দুইটা সংখ্যা দেন, বলেন কোন সংখ্যা দিয়ে করব। অবশ্যই সেটাকে 5 দিয়ে ভাগ করতে পারবো এমন সংখ্যা দিবেন, কারণ প্রশ্নে বলে দিছে যে 5-এর ডিভিজিবল হওয়া লাগবে। বলেন কোন সংখ্যা ধরবো? 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, 80, 85, 90, 95, 100, 105, 110 যে কোনো সংখ্যা দিতে পারেন। 3, 2 ধরতেই পারবেন না, কারণ 3 আর 2 কি 5-এর ডিভিজিবল? 5 দিয়ে ভাগ করতে পারবেন 3 আর 2-কে? জীবনেও ভাগ করতে পারবেন না। তো 3, 2 তো আপনি চাইলেই ধরতে পারবেন না। ওখানে বলেই দিছে যে এম আর এন হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 5 দ্বারা ভাগ করা যাবে। আচ্ছা 25, আরেকটা সংখ্যা বলেন। এম না হয় 25 ধরলাম, এখন এন এর মানটা হবে 25-এর চেয়ে ছোট। আরেকটা সংখ্যা বলেন যেটাকে আপনি 5 দ্বারা ভাগ করতে পারবেন। এন এর একটা ভ্যালু বলেন, 5 দ্বারা ভাগ করা যাবে 25-এর চেয়ে ছোট আরেকটা সংখ্যা দেন, কারণ এখানে বলেই দিছে যে এন ছোট হবে এম এর চেয়ে। 20। আচ্ছা, একজন বলছে যে 20। ওকে, দেখেন তাহলে খেয়াল করে দেখেন এখানে প্রথম শর্তটা আমরা একটু দেখি যে m প্লাস n, তাহলে m এর মান 25, n এর মান 20, তাহলে 25 আর 20 যোগ করলে কত হবে? 45 হবে না? তো বলতেছে যে m প্লাস n ইজ ডিভিজিবল বাই 10, তাহলে এই 45-কে কি আপনি 10 দিয়ে ভাগ করতে পারবেন? সারা জীবন চেষ্টা করলে 10 দিয়ে 45-কে ভাগ করা যাবে না, অপশনে বাদ। এরপর আসেন m মাইনাস n ইজ ডিভিজিবল বাই 5, তো m এর মান 25, n এর মান 20, দুইটা বিয়োগ করলে কত হবে? 5 হবে। তো এই 5-কে আমি 5 দিয়ে ভাগ করতে পারি, তার মানে বি উত্তর হইতে পারে, আই এম নট শিওর। এরপর আসেন অপশন সিতে বলা আছে 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, তো 25 স্কোয়ার মানে হচ্ছে 625, 20 স্কোয়ার মানে হচ্ছে 400, দুইটা বিয়োগ করলে কত হবে? 125 হবে।
এই 125কে আমরা চাইলে কি করতে পারি, 25 দিয়ে ভাগ করতে পারতেছি। সরি, এখানে 225 হবে, 125 না তো, 400 আর 625 না, 225 হবে। এই 225কে কি 25 দিয়ে ভাগ করতে পারি আমরা? খেয়াল করেন, 225কে কি আমরা 25 দিয়ে ভাগ করতে পারবো? আমরা যদি এখানে ভাগ করার চেষ্টা করি তাহলে 25কে, না 25টা একবারও যাবে না, 9 বার গেলে কয়বার হয় দেখেন তো, 5 9 45 5 7 থেকে 4 9 18 4 22, হ্যাঁ 25 দিয়ে ভাগ করা যায়, তার মানে এইটা উত্তর আমার হইতে পারে। এরপর আসেন অপশন ডিতে তো বলে দিছে যে না। এখন তাহলে উত্তর কি দুইটা হবে? উত্তর কি দুইটা হবে? কারণ দুইটাই তো মিলতেছে, দুইটাই তো আমার কি হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তো প্রশ্নে কি জিজ্ঞাসা করছে এটাও একটু খেয়াল করতে হবে। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে নিচের কোনটা সত্যি নয়, নিচের কোনটা সত্যি নয়। দেখেন নট ট্রু, সত্যি নয় কোনটা, এইটা বলছে কিন্তু যে সত্যি নয়। তার মানে অপশন বির এই কথাটা সত্যি, যেটা ওরা স্টেটমেন্টে দিছে সেটা সত্যি, কারণ 5 দিয়ে আমরা 5কে ভাগ করতে পারতেছি, এইটা সত্যি। আবার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের ফলাফল যেটা আসে সেটাকে আমরা 25 দিয়ে ভাগ করতে পারতেছি, এই যে 25 225-এর মধ্যে 9 বার যাবে, তার মানে এই অপশন সিতে যে স্টেটমেন্ট দেওয়া আছে এইটাও আমার কি সত্যি। আর অপশন ডিতে তো কোনো কিছু দেওয়াই নাই। তাহলে এই তিনটা স্টেটমেন্টের মধ্যে মিথ্যা স্টেটমেন্ট কোনটা? সত্যি নয় মানে কি? সত্যি নয় মানে হচ্ছে মিথ্যা। তাহলে মিথ্যা স্টেটমেন্ট কোনটা? অপশন এ না? তার মানে অপশন এ উত্তর হবে না, এখানে অপশন এ উত্তর হবে। আমাকে বলছে যে এই তিনটা স্টেটমেন্টের মধ্যে মিথ্যা স্টেটমেন্ট কোনটা, তো মিথ্যা স্টেটমেন্ট হচ্ছে অপশন এ তে দেওয়া আছে, তার মানে অপশন এই উত্তর হবে। আশা করি বুঝতে পারছেন। আইবি এর অ্যাডমিশন টেস্টে এই টাইপের প্রশ্ন আসতো আগে, এখন যেহেতু প্রশ্ন দেখার সুযোগ নাই তাই বলতে পারতেছি না এখন আসলে কি করে। অপশন এ ইজ দ্য রাইট আনসার, যে অপশন এ হচ্ছে মিথ্যা। দুইশো তেইশে চলে যাবেন, 223। দেখেন 223-এ বলা হচ্ছে যে ইফ দ্য নাম্বার 357 star 25 star is divisible by both 3 and 5, then the missing digits in the units place and the thousands place respectively are। বলতেছে যে এখানে একটা সংখ্যা দিছে এরা, ঠিক আছে, 357 স্টার 25 স্টার, এই সংখ্যাটাকে আপনি 3 দিয়েও ভাগ করতে পারবেন এবং 5 দিয়েও ভাগ করতে পারবেন। তাহলে এই যে একক স্থানীয় অঙ্কে কোন ডিজিটটা বসবে, আর এই যে 1000 স্থানীয় অঙ্ক, এখানে কোন অঙ্কটা বসবে, ঠিক আছে? অর্থাৎ এখানে কোন ডিজিটটা বসবে আর এখানে কোন ডিজিটটা বসবে এটা বের করতে হবে। ভাই এখানে আমরা 3-এর ডিভিজিবিলিটি রুল জানি, 5-এরটা শিখে নেন। একটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ করতে পারবেন কি পারবেন না এইটা বোঝার উপায় হচ্ছে যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিট, যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিট 0 অথবা 5 হয় তাহলে ওই সংখ্যাটাকে 5 দ্বারা ভাগ করা যাবে। এই যে একটা সংখ্যা দিছে, এই সংখ্যাটার এই ইউনিট ডিজিটটা হয় 0 হবে না হলে 5 হবে। যদি 0 অথবা 5 হয় তাহলে এই পুরো সংখ্যাটাকে আমি কি করতে পারবো, 5 দিয়ে ভাগ করতে পারবো। তার মানে ইউনিট ডিজিটে হয় 0 বসবে না হলে কত বসবে, 5 বসবে। হয় 0 বসবে না হলে 5 বসবে, ঠিক আছে? তাহলে দেখেন ইউনিট ডিজিটে 0 অথবা 5 বসার কথা এখানে কি অপশনে আছে? অপশনে দেখেন তো, অপশনে এখানে অপশন এ তে দেওয়া আছে 06, অপশন বি তে দেওয়া আছে হচ্ছে আপনার 51, অপশন ডি তে দেওয়া আছে হচ্ছে আপনার 54, অপশন সরি সি তে, আর অপশন ডি তে দেওয়া আছে নান। তো এখানে আপনার হয় 0 হওয়া লাগবে না হলে 5 হওয়া লাগবে। তো এখানে অপশন এ আমি উত্তর হিসেবে নিব না, কারণ এখানে এই যে 1000 স্থানীয় অঙ্ক যেটা সেটা হচ্ছে 0 হওয়ার কথা এখানে, তাই বলছে স্টেটমেন্ট অনুযায়ী অপশনে। তার মানে এটা হবে না, কারণ আমরা জানি যে একক স্থানীয় অঙ্কে 0 হওয়া লাগবে। এখানেও তাই, যে 1000 স্থানীয় অঙ্কে 5-এর কথা বলছে, তো এটাও হবে না, এইটাও হবে না, তার মানে অপশন ডি উত্তর হবে এখানে, নান। অপশন ডি উত্তর হবে। এখন আমি যদি আপনাকে মিলাই দেই বিষয়টা,
যে ভাই যে তাহলে এই 1000 স্থানীয় অঙ্কে কত বসবে, কত বসতে পারে। তাহলে দেখেন আপনি যদি ধরে নেন যে এই যে 357 এখানে স্টার 2 5 আর একক স্থানীয় অঙ্কে যদি শূন্য ধরেন, যে একক স্থানীয় অঙ্কে প্রথমত আমি শূন্য ধরলাম, তাহলে 3-এর ডিভিজিবিলিটি রুল কি, যদি এই ডিজিটগুলোর যোগফলকে 3 দিয়ে ভাগ করতে পারেন তাহলে পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে ডিজিটগুলো যোগ করেন, যে 3 যোগ 5 যোগ 7 যোগ এই যে স্টার যোগ 2 যোগ 5 যোগ 0, তাহলে 5 2 7 7 14 5 19 3 কত, এই যে 22 হয়ে যাচ্ছে। 22 হচ্ছে না, 22 হচ্ছে। তাহলে এই দেখেন আমি তো 22কে 3 দিয়ে ভাগ করতে পারবো না, 22কে আমি 3 দিয়ে ভাগ করতে পারবো না, কিন্তু 22-এর সাথে যদি আমি 2কে যোগ করে দেই তাহলে কত হবে, 24 হবে। তখন আমি এইটাকে 3 দিয়ে ভাগ করতে পারবো এবং বলতে পারবো এই পুরো সংখ্যাটাই আমার কি হবে, 3 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এই যে 24 হওয়ার জন্য এই যে 2 এখনো শর্ট আছে, এই 2 শর্ট হওয়ার কারণ কি, কারণ আমরা এই স্টার চিহ্নিত জায়গার ভ্যালু কত সেটা জানি না। যেহেতু এখানে 22-এর সাথে 2 যোগ করলেই 24 হয় আর 24কে আমি 3 দিয়ে ভাগ করতে পারি, তার মানে এই স্টার চিহ্নিত জায়গায় আমার কত বসবে, 2 বসবে। স্টার চিহ্নিত জায়গায় কত বসবে, 2 বসবে। তার মানে এই যে আপনার একক স্থানীয় অঙ্ক এখানে 0 বসবে, আর এই যে শতক হাজারের স্থানীয় অঙ্ক এখানে কত বসবে, 2 বসবে। তার মানে আপনার সঠিক উত্তর কত হবে, 0 আর 2 হবে। ইউনিট ইউনিট ডিজিটে 0 আর 1000 ডিজিটে কত, 2, এটাই উত্তর। বোঝা গেছে বিষয়টা? 229-এ যান। দুইশো উনত্রিশ খুব সহজ। এখানে বলা হচ্ছে যে ইফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই বোথ 11 and 13 দেন ইট মাস্ট বি নেসেসারিলি, বলতেছে যে কোনো একটা সংখ্যা যদি 11 দিয়েও ভাগ করা যায় এবং 13 দিয়েও ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটা কোন মানে নিচের কোন সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে। খেয়াল করে দেখেন, একটা সংখ্যাকে ধরে নেন যে একটা সংখ্যাকে আপনি 11 দিয়েও ভাগ করতে পারতেছেন আর 13 দিয়েও ভাগ করতে পারতেছেন, তাহলে এই সংখ্যাটা কত হবে, এই সংখ্যাটা কত হবে বলেন তো। একটা সংখ্যাকে আপনি 11 দিয়ে ভাগ করতে পারতেছেন, আবার একটা সংখ্যাকে আপনি 13 দিয়েও ভাগ করতে পারতেছেন, তাহলে এই সংখ্যাটা কত হবে, 11ও প্রাইম নাম্বার 13ও প্রাইম নাম্বার। তার মানে এই সংখ্যাটা কত হবে, 11 গুণন 13 হবে, 11 গুণন 13। কারণ এই সংখ্যাটা যদি 11 আর 13 হয় তাহলেই তো আপনি এই সংখ্যাটাকে 11 দিয়ে 11কে ভাগ করতে পারবেন, 13কে ভাগ করতে পারবেন। তার মানে 11 গুণন 13 সমান সমান 243 হবে হচ্ছে ওই সংখ্যাটা, যেটাকে ওরা এইভাবে বলছে, এই যে এক্সপ্রেশন দিয়ে বলছে যে ডিভিজিবল বাই 11 ইন্টু 13, অর্থাৎ একটা সংখ্যাকে 11 দিয়েও ভাগ করতে পারবেন, 13 দিয়েও ভাগ করতে পারবেন, সুতরাং ওই সংখ্যাটাকে 11 আর 13-র গুণফল দিয়েও ভাগ করা সম্ভব হবে। ঠিক আছে, যেই সংখ্যাটাকে 11 দিয়েও ভাগ করা যায়, 13 দিয়েও ভাগ করা যায়, সেই সংখ্যাটাকে অবশ্যই 11 আর 13-র গুণফল দিয়েও ভাগ করা যাবে। দুশো 35-এ যান। দেখেন 235-এ বলা হচ্ছে যে ইফ 37x3 ইজ এ 4-digit ন্যাচারাল নাম্বার ডিভিজিবল বাই 7 দেন দ্য প্লেস মার্কড অ্যাজ x মাস্ট হ্যাভ দ্য ভ্যালু অফ। দেখেন এই যে কিছুক্ষণ আগে আমরা 11-র যে ডিভিজিবিলিটি রুল পড়ে আসছি, 11-র যে ডিভিজিবিলিটি রুল পড়ে আসছি, 11 আর 7-এর ডিভিজিবিলিটি রুলের সিস্টেম এক, 7 আর 11-র ডিভিজিবিলিটি রুলের সিস্টেম কি হবে, সেম হবে। এখানে খেয়াল করেন, এখানে একটা সংখ্যা দিছে যে 37x/3, এই সংখ্যাটা যদি 7 দিয়ে ভাগ করা যায়, এই সংখ্যাটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করতে পারি তাহলে এই স্টার চিহ্নিত জায়গায় কোন ডিজিটটা বসবে। তাহলে খেয়াল করেন, তাহলে আমরা যদি একটা একটা করে সংখ্যা ধরি, যে ধরলাম যে এই 3 আর 7 যোগ দিলাম, 7 3 যোগ দিলে কত পাওয়া যায়, 10 পাওয়া যায়। আবার
3 আর এই স্টার যোগ দিলে কত পাওয়া যায়? আপনি বলবেন যে 3 যোগ স্টার, স্টারই পাওয়া যাবে, 3 প্লাস স্টার পাওয়া যাবে। তাহলে এই যে দুইটার যোগফল 10 আর 3, 10 আর এখানে কত পাইলাম? 3 পাইলাম। তাহলে পার্থক্য কত হবে? 7 হবে। পার্থক্য আমার কত হয়ে যাবে? 7 হবে না? 7 হবে। তার মানে কি, এই যে 10 আর 3, দেখেন বিষয়টা হচ্ছে এরকম যে এখানে যেই সংখ্যাটা আপনার দেওয়া নাই, সেই সংখ্যাটাকে আপনি বিয়োগ করার সময় এটাকে মাথাতেই নেবেন না যে এখানে কোনো সংখ্যা নেই। যেটা দেওয়া আছে আপনি সেটা দিয়ে চিন্তা ভাবনা করবেন, কারণ এটার ভ্যালু তো আপনি জানেনই না, এটা আপনার বের করা লাগবে। তো ওই যে 11র সময় যেরকম পড়ে আসছি যে এই দুইটা যোগফলের বিয়োগফলকে যদি, এই দুইটা যোগফল যেমন এই দুইটার যোগফলের বিয়োগফল যদি আপনার 0 হয় অথবা 7-এর কোনো মাল্টিপল হয়, তাহলে ওই সংখ্যাটাকে আপনি 7 দিয়ে ভাগ করতে পারবেন। তাহলে এখানে খেয়াল করে দেখেন, 10 আর 3 এই দুইটার বিয়োগফল কত বের হইছে? 7 বের হইছে। তাহলে এখানে এই স্টার চিহ্নিত জায়গায় আমার ফলাফল কত হওয়া লাগবে? ডিজিটটা কত হওয়া লাগবে? 0 হওয়া লাগবে না? কারণ আপনি যদি এখানে 3 যোগ 0 করতেন তাহলে ফলাফল 0 আসতো, আর এখানে তো আপনি 7 যোগ 3 সমান সমান 10 করেই দিছেন। তো 10 3 এই দুইটা যোগফলের বিয়োগফল কত? 7। তো ডিভিজিবিলিটি রুল বলে যে যদি এই দুইটা যোগফলের বিয়োগফলকে যদি 7 দিয়ে ভাগ করতে পারেন, তাহলে ওই পুরো সংখ্যাটাকে আপনারা কি করতে পারবেন? 7 দিয়ে ভাগ করতে পারবেন। তো প্রশ্নে যেহেতু বলেই দিছে যে এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করতে পারবো, তার মানে এই স্টার চিহ্নিত জায়গায় আপনার কত হবে? ফলাফলটা 0 হবে না? 0 হবে, অর্থাৎ সংখ্যাটা হবে আপনার 3703। 3703, ঠিক আছে? 3703 হয়ে যাবে এই সংখ্যাটা। কারণ একমাত্র স্টার চিহ্নিত জায়গায় যদি আমি 0 বসাই, তাহলেই এই দুইটা যোগফলের বিয়োগফল আমার কত আসে? 7 আসে। অন্য কিছু ধরে দেখবেন যে আপনি 7 দিয়ে ভাগ করতে পারতেছেন না, অথবা এখানে বিয়োগফল 0 হচ্ছে না, কোনোদিনও এখানে 0 হওয়ার চান্স নেই। বোঝা গেছে? সো এখানে উত্তরটা হবে হচ্ছে আপনার 0, যে এক্স এর জায়গায় 0 বসবে। তেরোটা দেখতে হবে, তেরোটা আমার সঠিক এই মুহূর্তে খেয়াল নাই, কারণ 13 জিনিসটা খুব কম কাজে লাগে। 11 আর 7-এরটা খেয়াল আছে, 13টা ওই রকম কাজে লাগে না, ওই জন্য 13টা আমি ওইভাবে শিখু নাই, বা এই মুহূর্তে আমার মনেও নাই, আমি বলতে পারছি না, দেখতে হবে। 243-এ চলে যান, 243। দেখেন 243-এ বলতেছে যে দ্য নাম্বার 6n² + 6n, এখানে নাম্বারটাই হচ্ছে এটা, এই যে 6n² + 6n, এই পুরোটাই হচ্ছে একটা সংখ্যা। বলতেছে যে ফর ন্যাচারাল নাম্বার n ইজ অলওয়েজ ডিভিজিবল বাই, বলতেছে যে এই পুরো সংখ্যাটা, এই যে পুরো সংখ্যা যাকে ওরা n হিসেবে বা নাম্বার হিসেবে সম্বোধন করতেছে, এই পুরো সংখ্যাটাকে অর্থাৎ 6n² + 6n যদি একটা স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে এই সংখ্যাটাকে, এই যে 6n² + 6n কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? অপশন এতে বলছে 6 দ্বারা ভাগ করতে পারবেন, বিতে বলছে 6 এবং 12 দুইটা দিয়েই ভাগ করতে পারবেন, অপশন সিতে বলছে 12 দিয়ে ভাগ করতে পারবেন, ডিতে বলছে যে 18 দিয়ে ভাগ করতে পারবেন। এখন এই ধরনের অঙ্ক ফলাফল বের করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এখানে এন এর সর্বনিম্ন একটা মান ধরবেন, যেহেতু পুরোটাই সংখ্যা, সর্বনিম্ন মান কত? 1 ধরেন, যে এন এর মান যদি 1 হয়, তাহলে 6 গুণন 1-এর উপরে স্কোয়ার যোগ 6 গুণন 1, তাহলে 6-কে 6, এখানে 6-কে 6 সমান সমান কত হবে? 12। তার মানে ওরা যেই সংখ্যাটাকে এই 6n² + 6n বলতেছে, আমরা সেই সংখ্যাটা কত পাচ্ছি? 12 পাচ্ছি। তাহলে এই 12কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে? আপনি বলবেন যে 6 দ্বারা যাবে, 6 দ্বারা তো যাবেই, কিন্তু এই 12কে 6 দ্বারাও ভাগ করা যায়, আবার 12 দ্বারাও ভাগ করা যায়। তার মানে উত্তর কোনটা হবে? এই অপশন বি হবে, যে এই যে আমরা 6n² + 6n এই সংখ্যাটাকে 6 এবং 12 দুইটা সংখ্যা দিয়েই ভাগ করতে পারবো। সো এখানে অপশন বি হবে। এখানে ধাম করে উত্তর এ বা সি দিলে কিন্তু উত্তর ভুল হবে, এ সি দুইটাই ভুল। 6 দিয়ে শুধু একা একা পারতেছেন না, 12 দিয়েও একে ভাগ করতে পারতেছেন, তার মানে উত্তর হবে 6 আর 12, কারণ 12কে আপনি 6 দিয়েও ভাগ করতে পারেন, 12 দিয়েও ভাগ করতে পারেন। তো শুধুমাত্র 6 শুধুমাত্র 12 দিলে কিন্তু উত্তর ভুল হবে। 6 আর 12 দুইটা দিয়ে যেহেতু ভাগ করতে পারতেছেন, আর অপশনে আপনার সেই সুযোগটা আছে, তাই উত্তর হবে অপশন বি।
244-এ যান, 244। লাস্ট ম্যাথ আজকের 20 নাম্বার ম্যাথ, 244। দেখেন 244-এ বলতেছে যে দ্য ডিফারেন্স অফ এ নাম্বার কনসিস্টিং অফ টু ডিজিটস অ্যান্ড দ্য নাম্বার ফর্মড বাই ইন্টারচেঞ্জিং দ্য ডিজিটস ইজ অলওয়েজ ডিভিজিবল বাই। বলতেছে যে দুই ডিজিটের একটা সংখ্যাকে, দুই ডিজিট বিশিষ্ট একটা সংখ্যা, এই সংখ্যার ডিজিটগুলোকে যদি আপনি স্থান পরিবর্তন করেন তাহলে এই দুইটার পার্থক্যকে আপনি কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারেন। দুই ডিজিটের যে কোনো একটা সংখ্যা বলেন, দুই ডিজিটের যে কোনো একটা সংখ্যা বলেন, দুই ডিজিটের বলেন কোন সংখ্যা নিয়ে কাজ করব। দুই ডিজিটের যে কোনো একটা সংখ্যা বলেন, প্রশ্নটা সমাধান করলেই প্রশ্নটা কি বলতে সেটা বুঝতে পারবেন। দুই ডিজিটের যে কোনো একটা সংখ্যা বলেন। যেটা নিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি। 16, রাকিব বলছে যে 16। আচ্ছা 16-র এই 6 হচ্ছে আপনার ইউনিট ডিজিট, 1 হচ্ছে আপনার হচ্ছে 10th ডিজিট বা দশক স্থানে অঙ্ক, ঠিক আছে। এখন প্রশ্নে বলা হচ্ছে যে এই যে 16, এইটা হচ্ছে আপনার মূল সংখ্যা। এখন এই 16-র ডিজিটগুলোর জায়গাগুলোকে যদি আমি পরিবর্তন করি, অর্থাৎ ইউনিট ডিজিটে ছিল 6, এই 6কে যদি আমি 10th ডিজিটে নিয়ে যাই, আর 10th ডিজিটে ছিল 1, এই 1কে যদি আমি ইউনিট ডিজিটে নিয়ে যাই, তাহলে এই যে একটা সংখ্যা আমার আগে থেকে ছিল 16 আর নতুন একটা সংখ্যা তৈরি হলো আমার 61। তাহলে এই যে দুইটা সংখ্যার পার্থক্যটা, এই যে 61 আর হচ্ছে 16, এই দুইটা সংখ্যার পার্থক্য কত হবে? আপনি বলবেন যে 6 আছে কত হলে 11 হবে? 5 হলে, আর থেকে 2, 2 আছে কত হলে 6 হবে? 4 হলে। এই যে দুইটা সংখ্যার পার্থক্য, আপনার নতুন সংখ্যা হচ্ছে 61 আর পুরান সংখ্যা হচ্ছে 16, এই দুইটা সংখ্যার পার্থক্যকে আপনি অপশনে প্রদত্ত কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন? কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন? অপশনে প্রদত্ত কোন সংখ্যা মানে হচ্ছে যে এখানে একটাই সংখ্যা আছে, 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিটের মধ্যে একটা সংখ্যা আছে, যেই সংখ্যাটা দিয়ে আপনি এই সংখ্যাগুলোকে আপনি ভাগ করতে পারবেন। এইরকম একটা সংখ্যা হচ্ছে আপনার 9, ঠিক আছে। যেমন সূচনা বলছে যে 25, যদি আমি 25 ধরি আর ডিজিটগুলো যদি চেঞ্জ করে দেই তাহলে কত হবে? 52 হবে। তো 52 আর 25-এর পার্থক্য কত? 27 না? এই 27কে অলওয়েজ আপনি 9 দিয়ে ভাগ করতে পারবেন। অর্থাৎ এইরকম দুই ডিজিটের যত সংখ্যা আছে, এই সংখ্যাগুলোর ডিজিটগুলোকে যদি আপনি পরিবর্তন করে নতুন একটা সংখ্যা তৈরি করেন, তাহলে নতুন সংখ্যা আর পুরাতন সংখ্যার পার্থক্যকে অলওয়েজ আপনি 9 দিয়ে ভাগ করতে পারেন। যেমন আমি যদি একটা সংখ্যা নেই, ধরেন যে 13 নেই, 31 নিলে তো ছোট হয়ে যাবে, 13 নিলাম, 13। এখন এইটার ডিজিট পরিবর্তন করলে 31 হয়ে যায়। 31 আর 13-র পার্থক্য কত? 18। এই 18কে অলওয়েজ আমি 9 দিয়ে ভাগ করতে পারবো। আবার আমি যদি একটা সংখ্যা নেই 46, এইটার ডিজিটগুলোর জায়গা পরিবর্তন করলে হয়ে যাবে কত? 64। 64 আর 46-এর কত হবে? পার্থক্য কত হবে? এখানে 8, 28 হবে, সরি 6 আছে কত হলে 14 হবে, 8 হলে হাত থেকে 1, 5, 5 আছে কত? 6, 18 হবে। 18, এই 18কে আমি অলওয়েজ 9 দিয়ে ভাগ করতে পারবো। আবার খেয়াল করেন, আপনি যদি ধরে নেন যে ভাই সংখ্যাটা হচ্ছে আপনার 23, তাহলে এই যে 32 হবে হচ্ছে আপনার ডিজিট চেঞ্জ করার পরে, তাহলে 32 আর 23-এর বিয়োগফল কত? 9। এই 9কে আপনি অলওয়েজ 9 দিয়ে ভাগ করতে পারবেন। অর্থাৎ এই রকম যত সংখ্যা থাকবে দুই ডিজিটের, তাদের জায়গা পরিবর্তন করলে যেই বিয়োগফলটা পাওয়া যাবে সেই বিয়োগফলকে অলওয়েজ আপনি 9 দিয়ে ভাগ করতে পারবেন। এরকম আরো অনেকগুলো সংখ্যা নিয়ে আপনি কাজ করতে পারেন, যেগুলোতে ফলাফল আপনার ওই সেম আসবে, ঠিক আছে। আপনাকে যদি আমি আরেকটা সংখ্যা দেখাই যে 17, এইটাকে পরিবর্তন করলে কত হবে? 71। এই দুইটা সংখ্যার পার্থক্য কত? 54। এই পার্থক্যকে অলওয়েজ 9 দিয়ে ভাগ করা যাবে। আমি যদি আপনাকে আরেকটা সংখ্যা দেখাই 18, এই যে 81 হয়ে যাবে। 81 আর 18-র পার্থক্য কত? 63 না? 63। এই পার্থক্যকে অলওয়েজ আপনি 9 দিয়ে ভাগ করতে পারবেন। আবার আপনাকে যদি বলি যে 29, এটা স্থান পরিবর্তন হয়ে গেলে কত হয়ে যাবে? 92। তাহলে এখানে কত হবে? 3, 63 কত হয়ে যায়? 72, 20, 63। এই দুইটা সংখ্যার পার্থক্যকে আপনি অলওয়েজ কি করতে পারবেন? 9 দিয়ে ভাগ করতে পারবেন। অর্থাৎ দুই ডিজিটের যত সংখ্যা আছে তাদের ডিজিটগুলোর জায়গা পরিবর্তন করলে নতুন সংখ্যার পুরাতন সংখ্যার পার্থক্যকে অলওয়েজ 9 দ্বারা ভাগ করা পসিবল। ঠিক আছে। সো এই হচ্ছে মূলত আজকের পড়াশোনা।
আমরা নাম্বার সিস্টেম ইনশাল্লাহ আগামীকালকে শেষ করে ফেলবো। আগামীকালকেও এই সেম টাইমে ক্লাস হবে ধরে নেন, বা ক্লাসের টাইমে আমি জানাই দিব। যদি আমি 9টায় নিই সেটাও জানাই দিব, 10টায় নিলে সেটাও জানাই দেবো, ঠিক আছে? আগামীকালকে আমাদের নাম্বার সিস্টেম শেষ হয়ে যাবে এবং আপনারা বাড়িতে কবে যাবেন জানি না। আমি চাচ্ছিলাম এই কোর্সটা ঈদের আগেই শেষ করে দিতে, যাতে মানে কোনো ঝামেলা না হয়। তো এই কোর্সটাকে যদি আমরা ঈদের আগে শেষ করতে চাই, একটু কথা বলি। সেটা হচ্ছে, আজকে এটা দিয়ে কত নাম্বার ক্লাস হইলো আমাদের? এইটা দিয়ে আমাদের ক্লাস হচ্ছে আপনার, গতকালকে আমরা ক্লাস করছি 14 নাম্বার, আজকে হচ্ছে 15 নাম্বার ক্লাস হয়ে গেল। তার মানে এখনো আমাদের ক্লাস করতে হবে হচ্ছে 16, 17, 18, 19, 20। তার মানে কালকে হচ্ছে আপনার বৃহস্পতিবার, তারপরে হচ্ছে আপনার শুক্রবার, তারপরে হচ্ছে শনি, রবি, সোম। আপনাদের ক্লাস করতে কি কোনো সমস্যা আছে ভাই? টানা যদি ক্লাস দেয়, কারণ আমি চাচ্ছিলাম যে ঈদের আগে শেষ করে দিতে, ঈদের আগে। তো আজকে আমাদের 15টা ক্লাস শেষ, আর ক্লাস আছে 5টা। তাহলে আমরা যদি টানা ক্লাস করি, বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত টানা ক্লাস করলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। অর্থাৎ সোমবারে আমাদের কোর্স শেষ হবে ঈদের আগে। তাহলে আর ঈদের পরে যে এই কোর্স আর আমাকে টানতে হবে না। আগারওয়াল 3টা পেয়ে যাবেন ইনশাল্লাহ, খুব দ্রুত পেয়ে যাবেন। চেষ্টা করতেছি খুব দ্রুতই যাতে আমি দিতে পারি। ইনশাল্লাহ ঈদের পরে। আসলে আমার শিডিউলগুলো বুঝছেন, মানে এমন একটা সিচুয়েশনে পড়ে গেছি। দেখি, যদি আমি চেষ্টা করব যে রোজার ঈদের পর পরে ওইটাতে ভর্তি নিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করব। কারণ সাইকেল 3-এ আমাদের আপনার জিএমইতির পার্টটা পড়বো আমরা, আর প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশন। ঠিক আছে, মোটামুটি ধরেন যে 10টার মতো ক্লাস, 10টা ক্লাস দিলেই শেষ হয়ে যাবে। 10টার মতো ক্লাস দিলেই আমরা শেষ করতে পারবো। ঠিক আছে। সো যদি আমার শিডিউল না মেলে, দেখা যাচ্ছে যে যদি আপনারা চান, আপনাদের এখন কথা হচ্ছে যে আপনাদের ইন্টারেস্ট কীরকম, সাইকেল 3 নিয়ে আপনাদের ইন্টারেস্ট কীরকম এটাও আগে জানতে হবে। তবে সাইকেল 3 করাবো, ইন্টারেস্টে যদি 50 জন হয় তারপরেও আমি বলছি যখন করাবো করাবো, কারণ একটা জিনিসের কমপ্লিটনেসের একটা ব্যাপার আছে। ঠিক আছে, 50 জন হইলেও আমি সাইকেল 3 স্টার্ট করব। তো চেষ্টা করব যে ঈদের পরেই শুরু করতে, ঈদের পরে ভর্তি নিয়ে শুরু করে দিব। ঠিক আছে। সো সোমবার পর্যন্ত একটু কষ্ট করে ক্লাস করি, সোমবার পর্যন্ত একটু কষ্ট করে ক্লাস করলেই শেষ হয়ে যাবে। সোমবারে একজন বলতেছেন যে 26 তারিখে সকালে, 26 তারিখে কি, 26 তারিখ কয় তারিখ, কি বার হচ্ছে? 26, 26 রমজান বলছেন? আচ্ছা, 26 রমজান যে কবে, আচ্ছা যাই হোক, সমস্যা নাই। সকালেই ক্লাস নিব। ঠিক আছে, সকালেই ক্লাস নেব, সকালেই ক্লাস নেব, টেনশন নেন না। 9টা থেকে ক্লাস নেব, তাহলে শেষ হয়ে যাবে। তো ঠিক আছে ভাই, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে সকালে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।